আজকে আমরা আলোচনা করতে চাই লিউকেমিয়া নিয়ে। বেসিক্যালি লিউকেমিয়া হচ্ছে আমাদের ডাব্লিউবিসির একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন। ডাব্লিউবিসির ম্যালিগন্যান্ট কন্ডিশন যে শুধুমাত্র লিউকেমিয়া তা কিন্তু না, আমরা ডাব্লিউবিসি রিলেটেড আরও কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশনের নাম সামনে আমরা দেখব। যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পাই যে অনেক পেশেন্টের লিম্ফোমা হচ্ছে, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মাল্টিপল মায়োলোমা ডেভেলপ করতেছে। সো এগুলোও হোয়াইট সেল কম্পোনেন্ট থেকেই আসতেছে। সো লিউকেমিয়াটা এই জন্য আমরা যখন আলাদা করে ডিফাইন করতে চাই, শুধুমাত্র ডাব্লিউবিসি কম্পার্টমেন্টের ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার বললে শেষ করলেই হবে না, সেখানে এক্সট্রা আরও কিছু কথা যোগ করতে হবে যেন সেটাকে আমরা আলাদা করতে পারি। সেটা কি, এইখানে আমরা দেখব যে ডাব্লিউবিসি কাউন্ট অ্যাবনর্মালি খুব বেশি। সেটা কোন জায়গায়? সেটা পেরিফেরাল ব্লাডেও হইতে পারে, বোন ম্যারোতেও হইতে পারে। এমন হইতে পারে যে আমি বোন ম্যারোতে পাচ্ছি, বাট পেরিফেরাল ব্লাডে খুব বেশি কাউন্ট, অত বেশি কাউন্ট হয়তো আমি অ্যাড্রেস করতে পারতেছি না, বাট বোন ম্যারোতে আমি অনেক বেশি কাউন্ট পাইছি, সেখানেও সেটাকে লিউকেমিয়া তখন আমরা আসলে বলবো। তাহলে লিউকেমিয়া যখন আমরা বলছি, তাহলে শুধুমাত্র আমরা এইভাবে বললে হবে না এটা ডাব্লিউবিসির একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, বরং সেখানে আরও স্পেসিফিকভাবে বোঝাতে হবে যে এটা ডাব্লিউবিসির এমন একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন যেখানে ডাব্লিউবিসি কাউন্ট আমরা এখানে দেখবো যে অনেক বেশি থাকতেছে। কারণ লিম্ফোমা যখন হচ্ছে সেখানে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট আমরা অনেক বেশি পাবো, 1,00,000-এর কাছাকাছি চলে যাবে। ইটস নট লাইকলি দ্যাট, ব্যাপারটা কিন্তু সেখানে সেরকম না। বাট সেখানে কিন্তু আমাদের লিম্ফোসাইট রিলেটেড কন্ডিশনই সেটা হচ্ছে। বা যখন আমরা মাল্টিপল মায়োলোমার কথা বলি, সেইখানে যে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি থাকে, ইটস নট লাইক দ্যাট। সো আমি খুব সহজে ডাব্লিউবিসি কাউন্ট দিয়ে এটাকে আসলে আলাদা করতে পারি। সো লিউকেমিয়াকে যখন আমি সংজ্ঞায়িত করব, সেইখানে আমাদের কথা হচ্ছে এটা ডাব্লিউবিসির একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন যেখানে ডাব্লিউবিসি কাউন্ট আসলে অনেক বেশি। কোন কোন জায়গায় বেশি? বোন ম্যারো অথবা পেরিফেরাল ব্লাড ফিল্ম, দুই জায়গায় যে কোনো এক জায়গায় পাইলেই আমি সেটাকে আসলে কাউন্ট আসলে করব। এখন লিউকেমিয়াকে আমরা আসলে মোটা দাগে কয় ভাগে ভাগ করতে পারি? লিউকেমিয়া হলে আমরা আসলে দুইভাবে বলি, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। আবার এই যে লিউকেমিয়া বললাম অ্যাকিউট বা ক্রনিক, এদের মধ্যেও আমরা সাবডিভিশন এভাবে নিয়ে আসতে পারি যে এরা আসলে কোন জায়গা থেকে আসতেছে। এরা কি আমাদের লিম্ফয়েড প্রোজেনিটর সেলগুলো থেকে আসতেছে, বা লিম্ফয়েড লিনেজ থেকে আসতেছে, নাকি এটা আমাদের মায়োলয়েড লিনেজ থেকে আসতেছে? সো সেই অনুযায়ী আমাদেরকে এটাকে আরও সাবডিভিশন করা যায়। তাহলে আমরা এভাবে করতে পারি, সাপোজ অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক, রাইট? সো অ্যাকিউট তাহলে দুই রকম। এক গ্রুপ হচ্ছে কারা, যারা মায়োলয়েড লিনেজ থেকে আসে। সো অ্যাকিউট যদি মায়োলয়েড লিনেজ থেকে আসে, আমরা বলি অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া। আর যদি সেটা লিম্ফয়েড লিনেজ থেকে আসে, তখন আমরা বলি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এখানে ভালো করে একটু কথাটা দেখি, লিম্ফোব্লাস্টিক। এখানে মায়োলয়েডের জায়গায় মায়োলোব্লাস্টিক কথাটাও ইউজ করা যায়, হেমাটোলজি বইতে মায়োলোব্লাস্টিক কথাটাও বেশ কিছু জায়গায় নিয়ে আসা হয়েছে, বাট আমরা মায়োলয়েড বলি। বাট এখানে আমরা বলি লিম্ফোব্লাস্টিক। ক্রনিক কী আছে? লিম্ফোসাইটিক। তাহলে এখানে অ্যাকিউটে বলেছিলাম লিম্ফোব্লাস্টিক, ক্রনিকে বলছি লিম্ফোসাইটিক। এই শব্দগুলো আসলে অনেক সময় খুব দ্রুত চিন্তা করতে গেলে আমাদের একটু ভুল হয়ে যায়, আমরা একটু খেয়াল রাখবো। একটা ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া। তাহলে আমাদের টোটাল 4টা লিউকেমিয়া নিয়ে আমরা কথা বলি, বাট মোটা দাগে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক দুই ভাগে আমরা আলোচনা করতে পারি। আবার অ্যাকিউটের মধ্যে একটা লিম্ফয়েড লিনেজ আর একটা বলছি আমরা মায়োলয়েড লিনেজ। ঠিক আছে, তাহলে এখন আমাদের যখন আমরা লিউকেমিয়ার আলোচনা করি, আমরা আসলে শুরুতে অ্যাকিউট লিউকেমিয়ার আলোচনা করি, তারপরে আমরা ক্রনিক লিউকেমিয়ার আলোচনা করব। অ্যাকিউট লিউকেমিয়ার সাথে ক্রনিক লিউকেমিয়ার মূল পার্থক্যের জায়গাটা কোনটা? খুব সহজভাবে যদি বলি, আমাদের অ্যাকিউট লিউকেমিয়াটা আনডিফারেন্সিয়েটেড সেল থেকে অ্যারাইজ করতেছে, অথবা সেটা তখনও বোন ম্যারোতে একটা ইমম্যাচিউর সেল, সেটা এখনও ম্যাচিউর হয় নাই, ওইখান থেকে আমরা দেখতেছি যে লিউকেমিয়াটা আসতেছে। সো আমরা তো সবাই জানি যে আমাদের হেমাটোপয়েটিক যে স্টেম সেলগুলো আছে, সেখান থেকে ফার্দার অনেক ডিফারেন্সিয়েশন হয়ে প্রলিফারেশন হয়ে আলটিমেটলি সেলগুলো যখন ম্যাচিউর হবে, সেই ম্যাচিউর সেল হয়তো বা আমাদের সার্কুলেশন আসবে। মনে করি যে ম্যাচিউর হওয়ার আগের ধাপেও তো আসলে আমাদের একটা ডিফারেন্সিয়েশনের একটা ব্যাপার আছে, প্রলিফারেশনের একটা ব্যাপার আছে। এখন যদি এরকম হয় যে এমন একটা জায়গায় ম্যালিগনেন্সি হচ্ছে যে এটা আসলে আমাদের ইমম্যাচিউর সেল, এইখান থেকে ম্যালিগনেন্সিটা ডেভেলপ করতেছে, সো আমি দেখবো যে বোন ম্যারোতে প্রচুর পরিমাণে তখন অ্যাবনর্মাল সেল গ্রো করতে থাকে। এখন এই যে অ্যাবনর্মাল সেল, এদের মধ্যে মেজরিটি ক্ষেত্রে আমরা আসলে দেখি যে ডাব্লিউবিসি কাউন্ট আমি পেরিফেরালি হয়তো বা খুব বেশি দেখবো না, কারণ ইমম্যাচিউর সেল সবাই সার্কুলেশন আসতে পারে না, বাট বোন ম্যারোতে তারা রীতিমতো গিজ করবে। সো অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা আসলে এই ঘটনাটা দেখি যে আমাদের এখানে হেমাটোপয়েটিক যে স্টেম সেলটা আছে, এখানে একটা মিউটেশন হয়ে গেছে, এবং মিউটেশন হওয়ার কারণে ওইখান থেকে যে প্রলিফারেশন হচ্ছে সেটা ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হচ্ছে।
তাহলে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল অথবা যে প্রোজেনিটর সেল যেভাবেই বলি না কেন, এখানে কোনো একটা মিউটেশন থাকার পরে সেই মিউটেটেড সেলগুলো যখন প্রলিফারেশন হচ্ছে, সেখান থেকে আমি একটা ম্যালিগন্যান্ট পপুলেশন পাই। সো যখন এই অ্যাকিউট কেসটা আসলে আসে, দেখা যাচ্ছে এখানে আমরা প্রচুর পরিমাণে ব্লাস্ট সেল পাই, যারা ইমম্যাচিউর সেল, এবং এই ব্লাস্ট সেলটা আসলে বোন ম্যারোতে থাকে। এবং বোন ম্যারোতে যখন প্রচুর পরিমাণে ব্লাস্ট সেল থাকে, তখন ঘটনাটা কী ঘটে, মনে করি এটা হচ্ছে বোন ম্যারো। এখন বোন ম্যারোর মধ্যে সব ব্লাস্ট সেল এসে বসে আছে, প্রচুর পরিমাণ ব্লাস্ট সেল। সো এখানে তো নর্মালি আমাদের আরও কিছু আরবিসি প্রোডাকশন করতে পারবে এরকম কিছু সেল থাকা দরকার। হ্যাঁ, এখানে আমাদের প্লাটিলেট প্রোডাকশন করতে পারবে এরকম কিছু মেগা ক্যারিওসাইট থাকা দরকার, কিন্তু ওরা থাকার জায়গা আর পায় না। আবার অ্যাট দ্য সেম টাইম আমার ডাব্লিউবিসি যা প্রডিউস হচ্ছে মেজরিটি হচ্ছে নন ফাংশনাল, কারণ ওটা মিউটেশন হওয়ার কারণে ওটার যে রেগুলার যে অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন, ও আসলে সেই ফাংশনটা আর শো করতে পারে না। সো বেসিক্যালি ওখানে কী হলো, তাহলে বোন ম্যারোতে আমার যে আরবিসি প্লাটিলেট বা ফাংশনালি অ্যাক্টিভ ডাব্লিউবিসি প্রোডাকশন করার কথা, সে আসলে সেটা করতে পারছে না। বোন ম্যারো তার নির্দিষ্ট যে কাজ করার কথা, সে সেটা করতে পারতেছে না। সো সে যখন সেটা করতে পারবে না, সেটাকে আমি বলছি বোন ম্যারো ফেইলার। তাহলে অ্যাকিউট কেসে আসলে বোন ম্যারো ফেইলারটা হয়। ক্রনিক লিউকেমিয়াতে বোন ম্যারো ফেইলার কি হতে পারে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় হতে পারে, বাট অ্যাকিউট লিউকেমিয়াতে এটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি পাই, যেখানে আসলে অ্যাকিউট লিউকেমিয়াতে এত বেশি ব্লাস্ট সেল প্রিডমিনেট করে বা আমাদের অকুপাই করে রাখে জায়গাটা, তো সেইখানে আসলে বোন ম্যারো ফেইলার ইজ দ্য আলটিমেট থিং। সো বোন ম্যারো ফেইলারটা এখানে আমরা আসলে পাই। ক্রনিক লিউকেমিয়াতে আমরা যেটা দেখি যে ম্যালিগন্যান্ট ক্লোন সেটা ডিফারেন্সিয়েট করতে পারে, এবং সেইটা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা ম্যাচিউর সেল পাই, এবং এই ম্যাচিউর সেলগুলো আসলে সার্কুলেশন আমরা বেশি দেখতে পাই। সো ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে যেটা হবে, সেখানে হচ্ছে আমরা পেশেন্টের ক্ষেত্রে সার্কুলেশনেই আমি দেখব যে তার ডাব্লিউবিসি কাউন্ট আসলে অনেক বেশি পরিমাণ থাকে। এখন এইখানে যখন আমরা অ্যাকিউট লিউকেমিয়ার কথা বলতেছি বা ক্রনিক লিউকেমিয়ার কথা বলছি, আমি লিম্ফয়েড লিনেজের কথা বলি, রাইট? এখন লিম্ফয়েড লিনেজ যদি অ্যাকিউট লিউকেমিয়া হয়, সে তো আসলে ব্লাস্ট সেল, সে তো আসলে ম্যাচিউর হইতে পারতেছে না। সেখানে আমি দেখব যে লিম্ফোব্লাস্টিক সেলগুলো অ্যাকুমুলেট করে। আর যেটা আমাদের ক্রনিক লিউকেমিয়া, যেখানে আমাদের আসলে একটা ম্যাচিউর সেল থেকেই আমি দেখছি যে একটা ম্যালিগন্যান্ট ক্লোন তৈরি হচ্ছে, সেইখানে আমরা কিন্তু লিম্ফোসাইটই পাচ্ছি, যেটা ম্যালিগন্যান্ট সেল। তাহলে লিম্ফোসাইটিক বা লিম্ফোব্লাস্টিক সেল কোন জায়গায় পাই সেটা আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু লিম্ফয়েড সেল কি মানে বি সেল নাকি টি সেল, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। বি সেল থেকেও আসতে পারে, টি সেল থেকেও আসতে পারে, এখানে আসলে কোনো প্রবলেম নাই, যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট মোটা দাগে আমরা আসলে তাহলে ক্রনিকে লিম্ফোসাইট পাবো আর অ্যাকিউটে লিম্ফোব্লাস্টিক সেল পাবো। তাহলে একটা বললাম লিম্ফয়েড লিনেজ, আর একটা বলেছিলাম মায়েলয়েড লিনেজ। তাহলে মায়েলয়েড লিনেজ থেকে যখন আমাদের কোনো একটা ম্যালিগন্যান্ট আসতেছে, সেইটাকে আমরা তখন বলতেছি তাহলে মায়েলয়েড লিউকেমিয়া। এখানে আগে আমরা হেমাটোলজি বইতে মায়েলোব্লাস্টিক কথাটা দেখতাম অ্যাকিউটে, কিন্তু ডেভিডসন এখন আর মায়েলোব্লাস্টিক কথাটা আর বলে না। সো আমরা এখন অ্যাকিউট বা ক্রনিক দুইটা ক্ষেত্রে মায়েলয়েড লিউকেমিয়াটাই বলি। এখন মায়েলয়েড লিনেজের মধ্যে কে আছে? শুধুমাত্র কি ডাব্লিউবিসি উত্তর হচ্ছে না, এখানে ডাব্লিউবিসির পাশাপাশি রেড সেল, এটাও মায়েলয়েড লিনেজের মধ্যে আসে। আর তারপরে আমাদের যখন আমরা ডাব্লিউবিসির কথা বলছি, সেখানে গ্র্যানুলোসাইট, মোনোসাইট সেটাকেও আসবে, প্লাটিলেটও এর মধ্যে আসে। সো তাহলে যখন আমরা বলছি যে মায়েলয়েড লিনেজ থেকে একটা লিউকেমিয়া হচ্ছে, সেটা অ্যাকিউট বা ক্রনিক হোক, সেখানে তাহলে আমরা আসলে একইভাবে যেমন ইম্যাচিউর ডাব্লিউবিসি বা ম্যাচিউর ডাব্লিউবিসি অনেক বেশি পরিমাণে দেখব, এবং সেই সাথে আরবিসি কাউন্ট বা প্লাটিলেট কাউন্টও আমরা অ্যাবনর্মালি হাই পেতে পারি। এবং আসলে এটা পাওয়া যায় আমাদের যেই AML এর আলোচনা আমরা যখন করব, AML এর মধ্যে আমরা অনেকগুলা ক্লাসিফিকেশন নিয়ে আসবো, যেখানে কিছু জায়গায় আমরা দেখাবো যে সেখানে শুধুমাত্র আরবিসি কাউন্ট বেশি বা সেখানে শুধুমাত্র প্লাটিলেট কাউন্ট অনেক বেশি, এরকম কিছু লিউকেমিয়াও কিন্তু আসলে আমাদের AML এর মধ্যে আমরা আসলে আলোচনা নিয়ে আসি। এবং AML এর মধ্যে আমার ডাব্লিউবিসির কারা কারা ইনভলভড, আমাদের গ্র্যানুলোসাইট। তাহলে আমাদের গ্র্যানুলোসাইট কারা কারা আমরা সবাই জানি, নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল অ্যান্ড মোনোসাইট, এরা সবাই আমাদের মায়েলয়েড লিনেজের মধ্যে আসে। সো এইগুলোর কাউন্ট আমরা বেশি পাইতে পারি। অ্যাকচুয়ালি আমরা AML এর ক্লাসিফিকেশনে গেলে দেখবো যে এদের প্রত্যেকের নাম আলাদা করে চলে আসতেছে। তাহলে আলটিমেটলি আমাদের লিউকেমিয়াতে কারা কারা ইনভলভ সেটা আমাদের কাছে এখন ক্লিয়ার। সো তাহলে একটা পেশেন্টের লিউকেমিয়া আমরা কীভাবে ডায়াগনোসিস করি বা আমরা ওই চিন্তাটা আসলে আসি কীভাবে? সো নর্মালি যদি দেখি একটা পেশেন্টের সিবিসি করলাম, একটা অ্যাবনর্মাল ব্লাড কাউন্ট আসলো, কমনলি দেখি যে ডাব্লিউবিসি কাউন্টটাই খুব বেশি রেইজড থাকে, তো তখন আমাদের সাসপেশনটা তৈরি হয়। এবং এটা কনফার্মেশনের জন্য আমরা আসলে বোন ম্যারো এক্সামিন করি, বোন ম্যারো স্টাডি করি। বোন ম্যারো স্টাডি করলে সেটা কনফার্মেশন হয়। যদিও এখানে কিছু কথা আছে, ক্রনিক একটা লিউকেমিয়া আছে, আমরা সামনে আলোচনা হবে আস্তে আস্তে, যেখানে আসলে বোন ম্যারো এক্সামিনেশন করা লাগেই না, এখানে ফ্লো সাইটোমেট্রি করলে আমাদের ডায়াগনোসিস হয়ে যায়। দেখা যাচ্ছে
ফ্লো সাইটোমেট্রি, সেখানেই হয়ে যায়, আমাদের বোন ম্যারো পর্যন্ত যাওয়াই লাগে না। বাট অ্যাজ এ হোল আমি যদি আসলে চাই বোন ম্যারো এক্সামিনেশন করলে বা বোন ম্যারো স্টাডি করলে ডেফিনেটলি আমার কনফার্মেশন আসবে, এখানে কোনো ডাউট নাই। তাহলে আমরা শুরুটা আসলে হয় ডাব্লিউবিসি কাউন্ট অ্যাবনর্মালি যখন আমরা রেইজড দেখি, এবং তারপর যদি আমরা নর্মালি কনফার্মেশন করতে চাই আমরা তাহলে বোন ম্যারোটাকে আসলে চেক করব। এখন এর মধ্যে আমরা আসলে কী কী দেখি, একটা তো অ্যাবনর্মাল কাউন্ট, সেটা তো আছেই, সেই সাথে যখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতেছি বা বোন ম্যারো যখন স্টাডি করতেছি, সেখানে এই ডাব্লিউবিসির মরফোলজিটা আমরা আসলে চেক করি, এদের মরফোলজিটা কেমন। তাহলে এইটা যে অ্যাবনর্মাল সেল, তারা কিন্তু একটা টিপিক্যাল ব্লাস্ট সেল বা টিপিক্যাল একটা ম্যাচিউর ডাব্লিউবিসি যে ক্যারেক্টারিস্টিক শো করার কথা, তারা কিন্তু একটু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক শো করে, তাহলে অ্যাবনর্মালিটিস কিছু আছে। তাহলে এই যে মরফোলজি অফ দ্য অ্যাবনর্মাল সেল, সেটাকে আমরা স্টাডি করি। আমরা সেল সারফেস কিছু মার্কার চেক করি, যেমন ইমিউনোফেনোটাইপিং। সো বেসিক্যালি ইমিউনোফেনোটাইপিং আমরা করি, এটা আসলেই করা হয়। হ্যাঁ, সেল সারফেস কিছু মার্কার, এটাকে আসলে অ্যাড্রেস করা হয়। এর পাশাপাশি দেখা যাচ্ছে কোনো ক্রোমোজোম অ্যাবনর্ম্যালিটি আছে কি না, হ্যাঁ, সেটা ক্লোন স্পেসিফিক ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটিস, যেমন দেখা যাচ্ছে অনেক জায়গাতে আমরা দেখি যে ট্রান্সলোকেশন হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটা ইনভার্সন থাকতে পারে, কোনো জায়গায় একটা জিন ডিলেশন থাকতে পারে, বা ক্রোমোজোমের একটা আর্ম ডিলেটেড হয়ে গেছে। তাহলে ক্রোমোজোমাল নানা রকম অ্যাবনর্ম্যালিটি থাকে, যেটাকে আমরা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করি। তাহলে ফর ডায়াগনোসিস আমরা যেমন একটা ডাব্লিউবিসি কাউন্ট চেক করতেছি, বোন ম্যারো স্টাডি করতেছি, ঠিক একইভাবে অ্যাবনর্মাল সেল স্টাডি করে সেটার মরফোলজি দেখি, সেল সারফেস মার্কারগুলোকে চেক করে আমরা ইমিউনোফেনোটাইপিংয়ের মাধ্যমে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসগুলোকে আমরা অ্যাড্রেস করি, বা আদার যে মলিকুলার চেঞ্জগুলো হয় সেটাকেও আমরা আসলে অ্যাসেস করতে পারি। তাহলে ফর ডায়াগনস্টিক পারপাস আমাদের এই ধরনের ইনভেস্টিগেশনগুলো আমরা আসলে করে থাকি। তাহলে এগুলো গেল ইনভেস্টিগেশনের বেসিক রুলসের কথা। এখন আমাদের ডাব্লিউএইচও আমাদের কিছু ক্লাসিফিকেশন আমাদেরকে শো করে। সো ডাব্লিউএইচও এখানে আমাদের একটা ক্লাসিফিকেশন নিয়ে আসছে, যেখান থেকে খুব সহজেই আমরা আসলে লিউকেমিয়াকে অ্যাসেস করতে পারি। সো আমরা একটা চার্ট দেখব, এটা হচ্ছে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া। এই ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিকজ ইন এমআরসিপি এইখান থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন আসে, এফসিপিএস থেকেও এখানে কোশ্চেন আসতে পারে। এফসিপিএস পার্ট 1-এর জন্য ইম্পর্টেন্ট, এখানে এমআরসি পার্ট 1 পার্ট 2 দুইটা জায়গাতে আমাদের এটা জানা দরকার আছে। তাহলে এখন এটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়ার ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন। তাহলে অ্যাকিউট লিউকেমিয়ার ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন হলে এখানে আমার যেমন ALL এর কথাও আসবে, AML এর কথাও আসবে, দুইটার কথা আসবে। তাহলে আমরা 1 বাই 1 আমরা দেখি। তাহলে প্রথমে আসি অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, যেখানে আমরা রিকারেন্ট জেনেটিক অ্যাবনর্মালিটিস পাচ্ছি। তাহলে এখানে আমাদের কী কী ধরনের জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, কোন জিনে অ্যাবনর্মালিটি থাকে, এটা আমাদেরকে আসলেই জানতে হবে, কারণ এমআরসিপিতে এখান থেকে আসলে ফ্রিকোয়েন্টলি আমরা কোশ্চেন আসতে দেখি। তাহলে একটা হচ্ছে বলা হচ্ছে AML উইথ ট্রান্সলোকেশন। কোথায় ট্রান্সলোকেশন? বিটুইন ক্রোমোজোম 8 অ্যান্ড ক্রোমোজোম 21। এখন এইটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে ক্রোমোজোম 8, হ্যাঁ, একটা ক্রোমোজোমের একটা হচ্ছে লং আর্ম থাকে আর একটা শর্ট আর্ম থাকে। সো একটা আর্ম হচ্ছে P, একটা আর্ম হচ্ছে Q। সো কোন আর্মের কত নম্বর পজিশনে প্রবলেম সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে। সো যখন Q22, তার মানে হচ্ছে 8 নম্বর ক্রোমোজোমের Q আর্ম যেটা, সেটা 22 নাম্বার পজিশন, আর 21 নাম্বার যে ক্রোমোজোম সেটার Q আর্ম সেটার 22.1 নাম্বার পজিশন। এই দুইটা জায়গার মধ্যে আসলে ট্রান্সলোকেশনটা হচ্ছে। সো এইটাকেই আমরা এইভাবে আসলে এক্সপ্রেস করি, AML উইথ ট্রান্সলোকেশন 8, 21 আর কোন পজিশন। আমাদের আসলে এইটা লাগে, এইটুকু অংশ নর্মালি লাগে না, জাস্ট এইটুকু পর্যন্ত আমাদের এমআরসিপি বলি বা এফসিপিএস বলি আমাদের লাগে। এটা আসলে হয়তো বা কেউ হেমাটোলজিতে ক্যারিয়ার করলে বা এফসিপিএস পার্ট 2 পরীক্ষায় হয়তো বা লাগতে পারে, কিন্তু এইটুকু আমাদের পার্ট 1 জন্য লাগে। তাহলে একটা হচ্ছে ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম 8 অ্যান্ড 21। তাহলে এখানে কোন জিন প্রোডাক্ট ইনভলভড, সেটা হচ্ছে RUNX1T1। তাহলে এখানে এই জিন প্রোডাক্ট, এবং আমাদের এইগুলো থেকে এমআরসিপিতে এই জিন প্রোডাক্ট থেকেও কোশ্চেন আসে, কোন ক্রোমোজোমের ট্রান্সলোকেশন সেটাও প্রশ্ন আসে। ঠিক একইভাবে AML এর উইথ এখানে ইনভার্সন দেখতেছি, তাই না? ক্রোমোজোম 16 সেখানে আমরা এটা দেখতেছি, কোন জিন প্রোডাক্ট ইনভলভড, CBFB অ্যান্ড MYHL1। তারপর অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি লিউকেমিয়ার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে
acute promyelocytic leukemia. This one is very common and actually acute আমাদের যে লিউকেমিয়াগুলো আছে বিশেষ করে AML এর কথা যখন নিয়ে আসা হয় সেখানে সবচেয়ে বেটার প্রগনোসিস অ্যাকচুয়ালি অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া। যদিও এখানে একটা ব্যাড প্রগনোসিস হয় ব্লিডিংয়ের কারণে, এইসব পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি থাকে এবং ধুমধাম অনেক খুব সিভিয়ার ব্লিডিং থেকে পেশেন্ট মারা যেতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বিকজ অফ দ্য লিউকেমিয়া সবচেয়ে বেটার প্রগনোসিস আমরা আসলে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া থেকেই পাই এবং এই জন্য এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সো এখানে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন বিটুইন 15 and 17 আর এখানে কোন জিন প্রোডাক্ট ইনভলভড PML রারা জিন এইটা। সো এইটা আমাদের একদম রীতিমতো ট্রিপল স্টার। এর পাশাপাশি এখানে আমাদের আরও কিছু ট্রান্সলোকেশন যেমন বিটুইন 9 and 11, বিটুইন 6 and 9, হ্যাঁ। তারপর এখানে আরও কিছু ইনভার্সন আছে, ইনভার্সনগুলোর মধ্যে একদম মাথায় রাখি 16, হ্যাঁ 3, এইগুলোতে আমাদের ইনভার্সন আছে। এর পাশাপাশি এখানেও ট্রান্সলোকেশন দেখছি আর কিছু মিউটেশন আছে NPM1 AML উইথ মিউটেশন উইথ NPM1 এইটা একটু লো রিস্ক লিউকেমিয়া। AML এর যদি এখানে মিউটেশনটা NPM1 জিনে হয় সেটা সাধারণত লো রিস্ক লিউকেমিয়া হিসেবে থাকে। সামনে আমরা যখন ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো এটা কথা কিছু জায়গায় আসবে। আরেকটা জায়গা আমাদের বাই অ্যালিলিক মিউটেশন অফ CEBPA। তাহলে এখানে আমাদের বেসিক্যালি আমাদের কোনটা জানা দরকার? আমি মনে করি ফর এক্সাম যদি আমরা চিন্তা করি প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া কোথায় ট্রান্সলোকেশন হচ্ছে, কোন জিন প্রোডাক্ট এটা একটু জানতে হবে, এটার জিনটা একটু মাথায় রাখতে পারি, কোথায় কোথায় ট্রান্সলোকেশন হচ্ছে এইগুলোর একটা গ্রস আইডিয়া রাখা দরকার আছে যে কোন কোন ট্রান্সলোকেশন আসলে অ্যাভেলেবল। তাহলে 8, 21, 9, 11, 6, 9, তাহলে এই ট্রান্সলোকেশন বেশি কিন্তু না। আর একটা 15, 16, তাহলে এই যে 4টা ট্রান্সলোকেশন একটু খেয়াল রাখতে হবে যে এই 4 রকমের ট্রান্সলোকেশন আমরা পাইতে পারি আর কোথায় কোন জিনটা ইনভলভড, হ্যাঁ। তাহলে এই জিন ইনভলভমেন্ট আর কোথায় ট্রান্সলোকেশন সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া উইথ মাইলোডিসপ্লাসিয়া রিলেটেড চেঞ্জ, এটা জিনিসটা কিভাবে আসে? মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম কোনো পেশেন্টের একটা প্রাইমারি কন্ডিশন হিসেবে অ্যারাইজ করলো, এইটার কনসিকুয়েন্স বা এইটার কমপ্লিকেশন হিসেবে পরবর্তীতে AML অ্যারাইজ করতে পারে। সো যাদের এরকম হচ্ছে প্রথম একটা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম ছিল, পরবর্তীতে সেখান থেকে কমপ্লিকেশন হিসেবে AML অ্যারাইজ করছে, সেইটাকে আমরা এই ফরম্যাটের আন্ডারে ফেলাইতেছি। আরেকটা হচ্ছে থেরাপি রিলেটেড মাইলয়েড নিওপ্লাজম। এটা কি? কোনো পেশেন্টের অন্য কোনো একটা ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের থেরাপি দিতে গিয়ে আমরা ওই পেশেন্টকে হয়তো বা কোনো একটা অ্যালকাইলেটিং এজেন্ট দিছি বা টপোআইসোমারেজ 2 ইনহিবিটর দিছি, কেমোথেরাপি দিছি, এই 2 ধরনের কেমোথেরাপিটিক এজেন্ট সেখানে ইউজ করছি। কারণ কেমোথেরাপিটিক এজেন্ট ইউজ করার সাইড ইফেক্ট হিসেবে বা সেটার কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের AML ডেভেলপ করে গেছে। ইফ দিস হ্যাপেন্স সেটাকে আমরা বলি থেরাপি রিলেটেড মাইলয়েড নিওপ্লাজম। সো এইগুলো নিয়ে MRCBতে একটু বেশি কোশ্চেন ওরা করে, বাট দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোন কোন ধরনের এজেন্ট থেকে এটা হইতে পারে। তাহলে টপোআইসোমারেজ 2 ইনহিবিটর আর কিছু অ্যালকাইলেটিং এজেন্ট আছে, তাহলে এদেরকে ইউজ করার কারণে সেইখান থেকে পরবর্তীতে পেশেন্টের একটা লিউকেমিয়া হইতে পারে। তাহলে এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর কি কি আমাদের আছে অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে? একটা হচ্ছে মাইলয়েড সার্কোমা, এবং এইটা যখন আসবে আমরা আসলে মেবি ট্রু ফলসে আসলে দাগায় মানে ফলস দাগায় দিয়ে চলে আসবো, কিন্তু মাইলয়েড সার্কোমাটা অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে ফেলাবো। মাইলয়েড প্রলিফারেশন রিলেটেড টু ডাউন সিনড্রোম বা আরও কিছু অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া নট আদারওয়াইজ স্পেসিফাইড, এইগুলো সব কিছুই আমাদের তাহলে WHO ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসে। আরেকটা হচ্ছে আমাদের ALLটা ক্লাসিফিকেশন খুব সহজ, একটা হচ্ছে B লিম্ফোব্লাস্টিক, একটা হচ্ছে T লিম্ফোব্লাস্টিক, হ্যাঁ। তাহলে T লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা আমাদের এখানে B লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা লিম্ফোমা দুইভাবে এর মধ্যে আসতে পারে। তাহলে ALL এর মধ্যে আমাদের এটা, তো এটা গেল তাহলে ALL এর আলোচনা, আর এতটুকু আসলে AML এর মধ্যে আমাদের পড়ে। তাহলে এটা হচ্ছে আমাদের WHO ক্লাসিফিকেশন। তাহলে WHO ক্লাসিফিকেশনটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, তাহলে সেখানে হেমাটোপয়েটিক অ্যান্ড লিম্ফোয়েড টিস্যু সে কীভাবে ক্লাসিফাই করছে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন যখন আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখছি যে আমাদের এইখানে বোন ম্যারো শুধু যে একটা অ্যাকুরেট ডায়াগনোসিস প্রোভাইড করে তা না। আমরা যখন বোন ম্যারো স্টাডি করতেছি এবং সেইখানে আমরা ফ্লো সাইটোমেট্রি করতেছি বা সেল মরফোলজি দেখতেছি, এগুলো আসলে আমাদের ডায়াগনোসিসের পাশাপাশি আরও কিছু ক্লু দেয়। কীরকম ক্লু দেয়? এখানে প্রগনোসিস কেমন হবে, এখানে কোন ধরনের থেরাপি দিলে সেটা পেশেন্টের জন্য হেল্পফুল হবে, এই অ্যাসেসমেন্টগুলো আমরা আসলে করতে পারি। সো যখন আমরা আসলে বোন ম্যারো স্টাডি করতেছি, সেখানে সেই বোন ম্যারো স্টাডি শুধুমাত্র আমাদেরকে অ্যাকুরেট ডায়াগনোসিস প্রোভাইড করে ব্যাপারটা তা না, তার পাশাপাশি ওই পেশেন্টের প্রগনোসিস কেমন হইতে পারে এবং ওই পেশেন্টের জন্য কোন থেরাপি দিলে সেটা বেটার হবে সেটার অ্যাসেসমেন্টও আমরা আসলে সেখান থেকে করতে পারি।
ঠিক আছে, তাহলে লেটস টক অ্যাবাউট দ্য রিস্ক ফ্যাক্টরস অফ লিউকেমিয়া। আসলে এপিডেমিওলজির মধ্যে আলোচনাটা আসবে, আমরা আগে চারটা পড়ে ফেলি, তাহলে আমরা পরে আমাদের একটু পড়তে সুবিধা হবে। তাহলে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর লিউকেমিয়া, এখানে এটা অ্যাকিউট বা ক্রনিক বোথ জায়গাতে এটা ইন্ডিকেটেড। তাহলে সবার আগে আসবে আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের কথা হচ্ছে আমাদের সবসময় সবার আগে মাথায় আসে পারমাণবিক বোমা। সো ডেফিনেটলি পারমাণবিক বোমার একটা হিসাব আসবে আফটার অ্যাটমিক বম্বিং অফ জাপানিজ সিটিজ। এখন পারমাণবিক বোমা বাদে আরও কিছু জিনিস এখানের মধ্যে অ্যাড করা উচিত, যেমন আমরা সবাই জানি যে ইউক্রেনের ওইখানে একটা পারমাণবিক চুল্লি একটা বিস্ফোরণ হয়েছিল, চেরনোবিল। সো সেখানেও কিন্তু রেডিয়েশন হয়েছে। বা মনে করি ফর এক্সাম্পল আজকে থেকে একটা সার্টেন পিরিয়ড পরে যদি কোনোভাবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেও কিন্তু রেডিয়েশন ছড়া যাবে। তাহলে যেখানে একটা পারমাণবিক চুল্লি আছে সেইখান থেকে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে রেডিয়েশন ছড়াইতে পারে। সো ওই আয়োনাইজিং রেডিয়েশন ইজ আ রিস্ক ফর লিউকেমিয়া। আরেকটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি কিন্তু আমরা আসলে অনেক জায়গায় দিই, কার্সিনোমা লাং থেকে শুরু করে বেশ কিছু কন্ডিশন আছে যেখানে আমরা রেডিওথেরাপিকে আসলে ইউজ করি। সো রেডিওথেরাপির একটা কমন অ্যাডভার্স ইফেক্ট বা কমন কমপ্লিকেশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ লিউকেমিয়া। সো রেডিওথেরাপি। আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক এক্সরে অফ দ্য ফিটাস ইন প্রেগনেন্সি। কথাটার মানে হচ্ছে একটা মা প্রেগনেন্ট, এখন এই মায়ের যদি আমরা একটা এক্সরে করি, হ্যাঁ, এক্সরে অ্যাবডোমেন, আরও স্পেসিফিকভাবে আমি বলে দিচ্ছি। সো এক্সরে অ্যাবডোমেন যদি করা হয়, ফিটাস এক্সপোজড উইথ রন্টজেন রেজ, রাইট, এক্সরে দিয়ে ফিটাসটা এক্সপোজড হয়ে গেল, ওই যে এক্সপোজার হইলো এই বাচ্চার পরবর্তীতে লিউকেমিয়া ডেভেলপ করার রিস্ক খুবই বেশি। সো এইগুলো হচ্ছে আমাদের আয়োনাইজিং রেডিয়েশন। দেন সাইটোটক্সিক ড্রাগ। সাইটোটক্সিক ড্রাগ বেসিক্যালি আমরা আসলে আলোচনা করি হলো যে আমাদের কেমোথেরাপিটিক যে এজেন্টগুলো আছে, সো অ্যালকাইলেটিং যে এজেন্টগুলো আছে বা টপোয়াইসোমারেজ 2 ইনহিবিটর যেগুলো আছে, এগুলো থেকে আমরা দেখি যে পেশেন্টের ক্ষেত্রে মাইলয়েড ম্যালিগনেসিস ডেভেলপ করতে পারে। সাধারণত কতদিন পরে হয়? সাধারণত সেভারাল ইয়ার্স, কয়েক বছর আসলে সময় যায়, তারপরে আসলে এটা হয়। সো অ্যালকাইলেটিং এজেন্ট, টপোয়াইসোমারেজ 2 ইনহিবিটর, আমরা অন্য কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশন এটা দিচ্ছি, বাট এইখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে লিউকেমিয়া হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার টু বেনজিন। বেনজিনের এক্সপোজার, তাহলে যারা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে যেখানে বেনজিন নিয়ে কাজ করা হয়, তাদের ওটার এক্সপোজার থেকে লিউকেমিয়ার রিস্ক বেশি। এখন এই ইনফরমেশন আমি কী করবো? ইফ এনিওয়ান গোস ফর এমআরসিপি, এমআরসিপিতে করবে কি একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর বলা থাকবে, হয়তো বলা থাকবে একটা লোক একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, বেনজিন নিয়ে তারা কাজ করে। এখন এই পেশেন্টে কিছুদিন পরে দেখা যাচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট এরকম অল্টার্ড হয়ে গেছে, বা সিনারিওতে বোঝাচ্ছে যে এখানে লিউকেমিয়া থাকতে পারে। সো এখন ওখান থেকে কোশ্চেন আসবে। সো তাহলে রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি রেট্রোভাইরাস। তাহলে আমাদের রেট্রোভাইরাস ইনফেকশন থেকেও লিউকেমিয়া হতে পারে। কোন ধরনের রেট্রোভাইরাস? একটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা, এটা হইতে পারে হচ্ছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস 1 বা HTLV1। এইটা ভেরি ইম্পর্ট্যান্ট, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। তাহলে এইটা দিয়ে যদি কারো এক্সপোজার হয়, সেখানে আমরা অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা আমরা আসলে ডেভেলপ হইতে দেখি। এটা কোন অঞ্চলে থাকে? এই ভাইরাস এক্সপোজার কোথায় বেশি হয়? জাপান, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা অ্যান্ড আফ্রিকা। সেন্ট্রাল আমেরিকা হচ্ছে মধ্য আমেরিকা, সাউথ আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকা। সেন্ট্রাল আমেরিকার কথাটা আসলে আমরা হিসাবটা এভাবে করি, নর্থ আমেরিকা হচ্ছে কানাডা আর হচ্ছে ইউএসএ, আর ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা হচ্ছে সাউথ আমেরিকা, আর এখন এই দুইটা মাঝামাঝি হচ্ছে সেন্ট্রাল আমেরিকা। তো এই রিজিয়ন আফ্রিকা, তাহলে এইগুলো আসবে। কিউবাকে আমরা সেন্ট্রাল আমেরিকা বলতে পারি আই থিঙ্ক, যাক ওটা মাঝামাঝি আসে আর কি। আর এবার জেনেটিক কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যেমন লিউকেমিয়া পেশেন্টের ছিল, তার বাচ্চা হলো আইডেন্টিক্যাল টুইন, তাহলে কোনো একটা পার্সনের লিউকেমিয়া আছে, এখন তার যদি একটা আইডেন্টিক্যাল টুইন থাকে সেখানে ডেফিনেটলি রিস্ক বেশি। আর একটা হচ্ছে ডাউন সিনড্রোম, সেখানেও বা আদার কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেখানে লিউকেমিয়ার চান্স খুবই বেশি, দ্যাটস ভেরি ট্রু। ইমিউনোলজিক্যাল কারণ কি? ইমিউন ডেফিসিয়েন্সি স্ট্যাটাস। সো কোন ধরনের ইমিউন ডেফিসিয়েন্সি? হাইপোগামাগ্লোবিউলিনেমিয়া। তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও লিউকেমিয়ার রিস্ক খুব বেশি। আমাদের রিস্ক ফ্যাক্টরটা আসলে কেন দরকার? একটা তো ঠিক আছে, আমাদের SBA হিসেবে FCPC আসতে পারে বা MCQ হিসেবেও আসতে পারে, বাট এমআরসিপিতে ওরা যেভাবে কোশ্চেন করে, ওরা একটা সিনারিও দিবে, সিনারিওতে এই রিস্ক ফ্যাক্টরের কোনো না কোনো একটা কিছু প্রেজেন্ট থাকবে।
তখন জিজ্ঞাসা করবে যে নিচের কোনটা এখানে কারণ হিসেবে অ্যাড্রেসড হচ্ছে বা ডায়াগনোসিস জানতে চাইবে। সো তখন আমাদের রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে লেটস টক অ্যাবাউট এটিওলজি। তাহলে আমাদের যে লিউকেমিয়া হয়, লিউকেমিয়াটা আসলে প্রায় সব ধরনের পপুলেশনেই হয়। সব ধরনের পপুলেশন বলতে এটা শিশুতেও হতে পারে, বৃদ্ধতেও হতে পারে, যদিও বৃদ্ধতে আমরা একটু বেশি দেখি। সো এটা মোটা দাগে আসলে বেশ ভালো সংখ্যক পপুলেশনেই পাওয়া যায়। প্রত্যেক 10,000 পেশেন্টের মধ্যে 10 জন, প্রত্যেক 10,000 পপুলেশনে অ্যাটলিস্ট 10টা লিউকেমিয়া কেস আমরা আসলে খুবই পাই। এখন যতগুলো লিউকেমিয়া আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি, এদের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, বাকি অর্ধেক হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। লিউকেমিয়াটা আসলে মেল পেশেন্টে একটু বেশি হয়, ফিমেলের থেকে মেল পেশেন্টে আমরা আসলে বেশি দেখি। রেশিওটা কেমন? 3:2। অ্যাকিউট লিউকেমিয়াতেও এটা বেশি, 2:1। সো সরি, এখানে আমি রেশিওটা হচ্ছে 3:2 হচ্ছে আমাদের অ্যাকিউট লিউকেমিয়াতে, আর ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে এটা 2:1, আর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে 1.3:1। তাহলে রেশিওটা এরকম। এখানে রেশিও আসলে মুখস্থ করার দরকার নেই, বাট সহজ কথা হচ্ছে এটা মেল প্রিডমিনেন্ট। আমরা লিউকেমিয়াটা আসলে মেল পেশেন্টে বেশি দেখি। এখন এই লিউকেমিয়াটা জিওগ্রাফিক ভ্যারিয়েশনের সাথেও ইনসিডেন্সের রেট আমরা একটু বেশি দেখি। যেমন দেখা যাচ্ছে চাইনিজ বা ওদের আশেপাশে যে কোরিয়া বা আশেপাশের যে রেসগুলো আছে, রিলেটেড রেস, জাপানিজ, এইসব জায়গাতে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াটা আমরা একটু বেশি দেখি। আবার অ্যাকিউট লিউকেমিয়া যে কোনো এজেই হইতে পারে, বিশেষ করে আমরা যখন ALL এর কথা বলি এটা বাচ্চাতে বেশি হয়। আবার AML এটা আমরা একটু বয়স্ক পেশেন্টে বেশি দেখি। আবার বয়স কম হলেও কিন্তু এটা হইতে পারে, ALL বা AML লাইক মধ্যবয়সী পার্সনেও হইতে পারে। সব ধরনের বয়সেই আমরা আসলে পাইতে পারি। বাট হ্যাঁ, আমরা এটাকেও বলি যে ALLটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু বেশি দেখি। সো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা ALL যেটা, সেটা চিলড্রেন 1 থেকে 5 বছর বয়সে সবচেয়ে বেশি দেখা যায়, বাট এর পরেও কিন্তু হইতে পারে। আবার যত রকম অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া আছে সেটা আসলে আমরা চিলড্রেনেও কিছু পরিমাণে দেখতে পাই, ইয়াং অ্যাডাল্টেও কিছু পরিমাণে দেখতে পাই, বাট সবচেয়ে বেশি দেখতে পাই যাদের বয়স 50 পার হয়ে গেছে। সো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াটা আসলে অ্যাডাল্ট পার্সনেই আমরা বেশি দেখি, বা 50 বছর বয়স পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে বেশি দেখি। বাট তার মানে এই না যে চিলড্রেন বা ইয়ং অ্যাডাল্ট লাইফে হইতে পারে না, হইতে পারে, বাট সেটা খুব অল্প পরিমাণে থাকে। আর ক্রনিক লিউকেমিয়া যেটা, ক্রনিক লিউকেমিয়া মোস্টলি দেখা যাচ্ছে ওল্ড এজেই আসলে বেশি থাকে। কিছু কিছু জায়গায় মিডল এজ অল্প কিছু পেশেন্ট পাওয়া যায়, বাট মোস্টলি আসলে ওল্ড এজ পার্সন। এখন লিউকেমিয়া কেন হলো, এইটার কারণ ম্যাক্সিমাম টাইম আননোন, বাট কিছু রিস্ক ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে, যে রিস্ক ফ্যাক্টর আমরা অলরেডি এখানে ডিসকাস করে ফেলছি। সো লেটস টক অ্যাবাউট অ্যাকিউট লিউকেমিয়া ইন ডিটেলস। তাহলে অ্যাকিউট লিউকেমিয়া, এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে? দ্য মিউটেশন ইজ উইদিন দ্য হেমাটোপয়েটিক স্টেম সেল। এখানে কিন্তু ম্যাচিউর সেলে আমাদের মিউটেশন হয় নাই, বা প্রোজেনিটরস, এখানে বেসিক্যালি প্রোজেনিটর সেল বা স্টেম সেল, সেখানে একটা মিউটেশন হচ্ছে। এবং সেখানে যখন মিউটেশন হয়ে গেল, ওখান থেকে যত প্রোলিফারেশন হবে সবাই তো তাহলে অ্যাবনর্মাল সেল। এখন অ্যাবনর্মাল সেলের পক্ষে ম্যাচুরেশন হওয়া পসিবল না। তাহলে আমাদের যখন মিউটেশন হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেলে, সেখান থেকে আমি অ্যাবনর্মাল সেল তৈরি হতে দেখবো, কিন্তু এরা আসলে ম্যাচিউর হতে পারে না। সো এই জন্য দেখা যাচ্ছে তারা বোন ম্যারোতেই মোটা থেকে আটকে থাকে, তারা সার্কুলেশনে খুব অল্পই আসতে পারে। এবং এখানে প্রচুর পরিমাণে মানে ভয়ানক রকমের স্পিডের সাথে আসলে প্রোলিফারেশনটা চলতে থাকে, যেহেতু স্টেম সেল ইনভলভড। সো এখানে আমরা দেখি যে খুবই অ্যাগ্রেসিভ বা খুবই র্যাপিড নেচার আমরা আসলে এখানে হইতে দেখি, এবং বোন ম্যারোতে সব জায়গা রীতিমতো সে দখল করে ফেলে। সো দেখা যাচ্ছে এই প্রাইমেটিভ সেলগুলো বোন ম্যারো স্পেস পুরোটাই দখল করে ফেলে। সো যখন পুরোটাই দখল করে ফেলে, বোন ম্যারোর মধ্যে নর্মাল হেমাটোপয়েটিক সেল খুঁজেই পাওয়া যায় না। সো বোন ম্যারোতে যদি নর্মাল হেমাটোপয়েটিক সেল না থাকে, তা আমার মানে ফাংশনাল আরবিসি, ফাংশনাল প্লাটিলেট, ফাংশনাল ডাব্লিউবিসি প্রডিউস করার কেউ ওখানে থাকার সুযোগই পাচ্ছে না। সো ডেফিনেটলি ওখান থেকে বোন ম্যারো ফেইলার ডেভেলপ করে। হ্যাঁ, এখন কিছু প্রোলিফারেশন আলটিমেটলি ব্লাডে আসবে, কিন্তু সেটার পরিমাণ আসলে মানে ক্রনিক লিউকেমিয়াতে যেরকম আমি ডাব্লিউবিসি কাউন্ট পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো, এখানে সেই রকম পাবো না। বাট কিছু প্রোলিফারেশন তো আলটিমেটলি ব্লাডে আসবে, এটা খুব স্বাভাবিক। এখন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যেটা, এইটা আসলে সবচেয়ে বেশি কমন। অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। কতটুকু কমন? ALL এর সাথে যদি কম্পেয়ার করি অ্যাডাল্ট পার্সনে অ্যাটলিস্ট 4 গুণ বেশি। চিলড্রেনের ক্ষেত্রে আবার উল্টা ঘটনা, তাই না? চিলড্রেনের ক্ষেত্রে ALLটাই সবচেয়ে বেশি কমনলি আমরা দেখি, AMLটা ওখানে আসলে একটু রেয়ার। দ্যাটস ট্রু। তাহলে এখন একটা পেশেন্টের যদি অ্যাকিউট লিউকেমিয়া হয়, সেখানে আমাদের ইনভেস্টিগেশন কীভাবে হবে, আমাদের অ্যাপ্রোচটা কী হবে? সো প্রথম কথা, আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, একটা CBC করব। সো CBCতে আমার অ্যানিমিয়া আসবে, যেহেতু বোন ম্যারো ফেইলার। এবং এই যে অ্যানিমিয়ার নেচার কী, এটা কিন্তু আমরা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়াও পাইতে পারি,
আবার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও পাইতে পারি। তাহলে এখানে এমসিভিটা একটু রেইজড হইতে পারে, এমসিভিটা নর্মালও হইতে পারে, মিন কর্পাসকুলার ভলিউম। নর্মালি আসলে নর্মালি থাকে, খুব অল্প কিছু জায়গায় এটা আসলে রেইজড হয়। তাহলে এখানে আসলে অ্যানিমিয়া আমরা পাচ্ছি। ডাব্লিউবিসি কাউন্টটা কেমন হবে? অ্যাকিউট লিউকেমিয়াতে ডাব্লিউবিসি কাউন্ট ক্রনিকের সাথে কম্পেয়ার করলে একটু আমরা সেই হিসাবে কম করলে একটু ইয়ে পাবো। সো এটা দেখা যাচ্ছে 1 × 10⁹ পার লিটার, অথবা 500 × 10⁹ পার লিটার অর মোর। তাহলে এরকমভাবে আমাদের আসতে পারে। তবে মেজরিটি অফ দ্য পেশেন্ট, যেহেতু অ্যাকিউট বললাম, মেজরিটি অফ দ্য পেশেন্ট দ্য কাউন্ট ইজ বিলো 100 × 10⁹ পার লিটার। তার মানে এটা আসলে আলটিমেটলি মেজরিটি পেশেন্টের ক্ষেত্রে আসলে 100-র নিচেই থাকতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি কাউন্ট আমি সিবিসিতে পাচ্ছি। হোয়াট অ্যাবাউট দ্য প্লাটিলেট কাউন্ট? এখন বোন ম্যারো ফেইলিয়ার যদি হয়, প্লাটিলেট কাউন্ট আসলে লো হবে। সো প্লাটিলেট কাউন্ট লো হলে থ্রম্বোসাইটোপেনিয়াটা আসলে ইউজুয়াল। হ্যাঁ, তবে সব ক্ষেত্রে যে থাকবে ব্যাপারটা এইরকম না, বাট থ্রম্বোসাইটোপেনিয়াটাই আসলে ইউজুয়াল। এখন পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি, তাহলে এতক্ষণ যেটা বললাম আমরা হচ্ছে সিবিসি। তাহলে সিবিসিতে আমি অ্যানিমিয়া পাচ্ছি, সিবিসিতে আমি দেখবো যে পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, আর এই দিকে আমি থ্রম্বোসাইটোপেনিয়া পাইতেছি। তাহলে এটা হলো সিবিসি। এবার আসি পেরিফেরাল ব্লাড ফিল্ম, পিবিএফ এর কথা। তাহলে আমি যদি এখন পিবিএফ করি, আমি কি দেখব? তাহলে পিবিএফে কিছু ব্লাস্ট সেল পাওয়া যাইতে পারে খুব অল্প পরিমাণে, অর অ্যাবসেন্ট। কারণ ব্লাস্ট সেল সার্কুলেশন খুব সহজে আসে না। একটা ব্লাস্ট সেল, একটা ইমম্যাচিউর সেল খুব সহজে বোন ম্যারো থেকে সার্কুলেশনে আসবে না। তখনই আসবে যখন বোন ম্যারোতে আর কোনো জায়গায় নেই, কিছু পরিমাণ ব্লাস্ট সেল তখন সার্কুলেশনে চলে আসে। সো এই জন্য আসলে অ্যাকিউট লিউকেমিয়াতে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি খুব বেশি রিলাই আমরা আসলে করি না। এখানে আমাকে বোন ম্যারোতে যাইতেই হবে, কারণ আমি এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে আসলে ব্লাস্ট সেল পাবো না, এইটা হওয়াটাই স্বাভাবিক। সো আমি যদি ব্লাস্ট সেল যদি না পাই, আমি কীভাবে মানে অ্যাকিউট লিউকেমিয়া ডায়াগনোসিস করবো? সো সেখানে আমাকে বোন ম্যারোতে আসতেই হবে। সো এই জন্য বোন ম্যারো আলটিমেটলি আমাকে করতেই হবে, এবং বোন ম্যারোটাই আমাকে ডায়াগনোসিসটাকে কনফার্ম করবে। তাহলে বোন ম্যারোতে আমি কী পাবো? বোন ম্যারোতে আমি যেটা পাবো সেটা হচ্ছে এখানে হাইপার সেলুলার, মানে বোন ম্যারোতে থাকা কথা 10টা সেল, থাকবে সেখানে 50টা সেল। তাহলে নর্মাল এলিমেন্ট যা ছিল সবাইকে সে রিপ্লেস করলে সব ব্লাস্ট সেল সেখানে থাকবে। এখন কখন আমি মানে এটাকে অ্যাড্রেস করব? ব্লাস্ট সেল 20%-এর বেশি হইতে হবে। 20%-এর বেশি মানে কি? মনে করি এটা একটা বোন ম্যারো। বোন ম্যারোতে যদি 100টা সেল থাকে, অ্যাটলিস্ট 20টা সেল ব্লাস্ট সেল হইতে হবে, অ্যাটলিস্ট 20টা সেল ব্লাস্ট সেল হইতে পারে। তাহলে আমি বলবো যে ব্লাস্ট সেল এটা আমার এত বেশি প্রিডমিনেন্ট। সো ব্লাস্ট সেল অ্যাটলিস্ট নর্মাল পপুলেশনের 20% অর মোর হইতে হবে। তাহলে নর্মালি আমি এখানে বোন ম্যারো হাইপার সেলুলার পাবো, সেখানে ব্লাস্ট সেলই সবচেয়ে বেশি থাকবে, নর্মালি 20%-এর বেশিই থাকবে। এখন এখানে এটা কি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নাকি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আওয়ার রডস। সো আওয়ার রডসটা আসলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা আসলে দেখি। সো নর্মালি এটা আসলে দেখা যাচ্ছে AML বা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, সেখানে আওয়ার রডসটা পাই, কিন্তু ALL সেখানে আমরা কিন্তু আওয়ার রডসটা পাই না। তাহলে একটা পেশেন্টের এটা কি AML নাকি এটা ALL বোঝার উপায় কি? আওয়ার রডস। তাহলে এটা কোথায় পাচ্ছি? AML-এ পাচ্ছি, ALL-এ পাবো না। সো এটা আমাদের এখানে খুব ক্লিয়ার কাট একটা ইন্ডিকেশন, এবং এটা থেকেও ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। এখন কোনো একটা পেশেন্টের তাহলে আমাকে বোন ম্যারো স্টাডি করলাম, বোন ম্যারো স্টাডি করে হাইপার সেলুলারিটি দেখলাম, ব্লাস্ট সেল কত % সেটা দেখলাম, আওয়ার রডস আছে কিনা সেটা দেখলাম। এর বাইরে আর কি করা যেতে পারে? এর বাইরে আমরা ইমিউনোফেনোটাইপিং করি। ইমিউনোফেনোটাইপিংটা আমাদেরকে ডায়াগনোসিসেও যেমন হেল্প করে, বা ফার্দার ক্লাসিফিকেশন করতেও অনেক সময় হেল্প করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইমিউনোফেনোটাইপিংয়ের মূল মানে আমাদের গুরুত্ব যেটা, সেটা হচ্ছে প্রোগনোসিস। আমরা আসলে এই ক্লাসিফিকেশন অ্যান্ড প্রোগনোসিসকে আইডেন্টিফাই করার জন্য ইমিউনোফেনোটাইপিংটাকে আসলে ইউজ করি। আর কী কী করা যেতে পারে? একটু আগে আমি যে একটা WHO ক্লাসিফিকেশন দেখালাম, তাহলে তো ওখানে ট্রান্সলোকেশন হচ্ছে কি না, ডিলেশন হচ্ছে কি না, সেটা তো আমাকে দেখতে হয়। আমি কীভাবে বুঝবো? সো ওটা বোঝার জন্য আমরা আসলে ক্রোমোজোম অ্যানালাইসিস করি, মলিকুলার অ্যানালাইসিস করি, এগুলোকেও আমরা আসলে করি। তাহলে আমি এখানে তাহলে কী কী করলাম? সিবিসি করছি, পিবিএফ করছি, বোন ম্যারো স্টাডি করছি, আর ইমিউনোফেনোটাইপিং করছি, ক্রোমোজোম অ্যান্ড মলিকুলার অ্যানালাইসিস করছি। তাহলে মোটা দাগে একটা লিউকেমিয়া পেশেন্ট আমরা এই ধরনের ইনভেস্টিগেশনগুলো আসলে করব অ্যাকিউট লিউকেমিয়াতে। লেটস টক অ্যাবাউট ম্যানেজমেন্ট। তাহলে যখন আমরা লিউকেমিয়া ডায়াগনোসিস করে ফেলছি, আমার নেক্সট অ্যাপ্রোচ কী হবে? আমাকে তো অ্যাড্রেস করতে হবে।
সো এখন লিউকেমিয়ার ট্রিটমেন্টটা আমাদের নর্মাল যে কোনো ট্রিটমেন্টের মতো না আসলে, যে অ্যানিমিয়া হয়েছে আয়রন দিলাম, সাপ্লিমেন্ট, ব্লাড ট্রান্সফিউশন দিলাম বা ফলিক অ্যাসিড দিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিতে হয়। সো অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে হিসাবটা একটু ডিফারেন্ট। অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা যেটা পড়ি, প্রথমে কিছু ক্লিনিক্যাল ট্রায়াল দিই। ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে আমরা দেখি কোন ট্রায়ালের রেসপন্স কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী তখন আমরা আসলে সিদ্ধান্ত নিই। সো এইখানে একটা অ্যাকিউট লিউকেমিয়া পাইছি এবং পেয়ে সাথে সাথেই কোনো একটা ড্রাগ রেজিমেন্ট দিয়ে অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট শুরু করে দিছি, এইভাবে আমরা আসলে ম্যানেজ করি না। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে আমরা কিছু ক্লিনিক্যাল ট্রায়াল দিই, বেশ কিছু মানে আমাদের এজেন্ট আছে, ড্রাগ আছে, সেগুলোতে আমরা ট্রায়াল দিয়ে দেখি যে কোনটাতে রেসপন্স বেটার আসতেছে এবং এরপরে আমাদেরকে সেটার রেজিমেন অনুযায়ী আমরা আসলে আগাবো। কারণ যখন রেজিমেন অনুযায়ী আগাবো সেখানে আরও কথা আছে, সেটা হচ্ছে আমি তো এখানে পেশেন্টকে আলটিমেটলি কেমোথেরাপি দিচ্ছি। কেমোথেরাপি দিলে কেমোথেরাপি রিলেটেড অনেক রকম অ্যাডভার্স ইফেক্ট আছে বা অনেক রকম কমপ্লিকেশন আছে। তাহলে সেই কমপ্লিকেশনের ট্রিটমেন্ট কী হবে, সেই অ্যাডভার্স ইফেক্টের ম্যানেজমেন্ট কী হবে, তাহলে সেইগুলোকে আমাকে হিসাব করতে হবে এবং হিসাব করে সেই অনুযায়ী অ্যাডিকুয়েট সাপোর্টিভ থেরাপিটা রেডি করতে হবে। তাহলে আমি এরপরে তাহলে কেমোথেরাপি দিব এবং তখন অ্যাডিকুয়েট সাপোর্টিভ থেরাপি পেশেন্টের জন্য রেডিও রাখবো এবং এইভাবে আমাকে যাইতে হবে। জাস্ট কেমোথেরাপি দিলেও হবে না, আবার যে কোনো একটা রেজিমেন্ট দিয়ে শুরু করলে হবে না। প্রথমে দিব ট্রায়াল দিয়ে সিলেক্ট করব কোনটা দিব এবং যেটা সিলেক্ট করব সেটার সাথে সাথে নেসেসারি অ্যাডিকুয়েট সাপোর্টিভ থেরাপি রেডি করে সেই অনুযায়ী আমাকে আগাইতে হবে। তাহলে এখন এই যে আমি ম্যানেজমেন্টে এত কিছু করলাম, এখানে আমার মূল উদ্দেশ্য কী? এখানে উদ্দেশ্য অনেকগুলো, তবে প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে লিউকেমিক ক্লোন সেল যেটা সেইটাকে মেরে ফেলা এবং রেসিডুয়াল যে নর্মাল স্টেম সেল কম্পার্টমেন্ট আছে সেইটাকে রিপপুলেট করতে হেল্প করা। তার মানে কি, আমাদের বোন ম্যারো, মনে করি এটা বোন ম্যারো, এগুলা হচ্ছে অ্যাবনর্মাল মিউটেশন হওয়া হেমাটোপয়েটিক স্টেম সেল আর কালোটা হচ্ছে নর্মাল সেল। আমার উদ্দেশ্য হচ্ছে এই অ্যাবনর্মাল মিউটেটেড সেলকে মেরে ফেলা আর এই ভালো সেল যেটা মিউটেশন হয় না, নর্মাল একদম নর্মাল সেল, সেটাকে রিপপুলেট করতে সাহায্য করা। তাহলে আমার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, প্রবলেমেটিক মিউটেশন হওয়া সেলগুলোকে মেরে ফেলবো, ভালো সেলগুলোকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এখন এই জায়গাটাতে এক্স্যাক্টলি ম্যানেজমেন্ট কীভাবে করা হয় সেটা হেমাটোলজিস্টের কাজ, তবে আমরা এখান থেকে একটা বেসিক আইডিয়া আসলে নিব। তাহলে এখানে আমরা একটা চার্ট দেখাবো 47, যে কোন কোন ট্রিটমেন্ট ড্রাগ আমরা আসলে ইউজ করি। সো এখন এখানে কিছু কথা লেখা আছে যে ফেজ। তাহলে আমি যখন আসলে কেমোথেরাপি দিচ্ছি, কেমোথেরাপির আমার কিছু ফেজ আছে, একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে কনসলিডেশন, একটা হচ্ছে মেইনটেনেন্স, একটা হচ্ছে রিল্যাপস। মানে কি, আমি যখন ট্রিটমেন্টটা শুরু করতেছি ডায়াগনোসিসের পরে, সেইটা হচ্ছে ইন্ডাকশন। এরপরে আমি ইন্ডাকশনে কিন্তু একদম শুরুতেই একদম ফুল পটেনশিয়ালে ট্রিটমেন্ট দিই না। ট্রিটমেন্ট যখন শুরু করা হয় এমন একটা লেভেলে শুরু করা হয় যেন সে সেটার সাথে মানায় নিতে পারে। সো ইনিশিয়ালি আমরা শুরু করি এবং এরপরে কিছুদিন যাওয়ার পরে পেশেন্ট যখন ওটার সাথে আস্তে আস্তে অ্যাকাস্টমড হওয়া শুরু হয় তখন আমরা ফুল ম্যাক্সিমাম পটেনশিয়ালের ট্রিটমেন্টটা দিই, দ্যাট ইজ কনসলিডেশন। এবং ম্যাক্সিমাম পটেনশিয়ালের আমাদের যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য থাকে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টিউমার সেল বা ম্যালিগন্যান্ট সেলকে মেরে ফেলা। যখন আমাদের ম্যাক্সিমাম ম্যালিগন্যান্ট সেল আমরা মানে কমাইতে যখন অ্যাচিভ করতে পারি, তারপরে আমরা ডোজটাকে কম একটা মেনটেন্যান্স ডোজে নিয়ে আসি। ঠিক আছে, এবার একটা মেনটেন্যান্স ডোজে সেটাকে চলবে। এরপরে আমাদের ট্রিটমেন্ট ওখানেই শেষ হয়ে যাবে। যদি ফার্দার রিল্যাপস হয় তখন আমরা রিল্যাপস হলে আবার নতুন রেজিমেন আমাকে শুরু করতে হবে। তাহলে আমাদের ফেজ আসলে 4টা। সো আমরা এখানে কোথায় কোন কোন ওষুধ দিই আমার নামগুলো জানতে হবে। তাহলে একটা হচ্ছে ALL, একটা হচ্ছে AML। তাহলে এখানে আমরা আসলে ঘুরে ফিরে দেখব কি 4টা-5টা ড্রাগ আছে, এই 4টা-5টা ড্রাগই সব জায়গায় ইউজ হয়। তাহলে কী কী, তাহলে নামগুলো একটু জানতে হবে। তাহলে একটা হচ্ছে ভিনক্রিস্টিন, এটা IV রুটে দেওয়া হয়। প্রেডনিসোলন ওরাল রুটে দেওয়া যায়। আমাদের এটা হচ্ছে আমাদের লিভো অ্যাসপারাজিনেস, হ্যাঁ, এটা IM রুটে দেওয়া হয়। ড্যানোরোবিসিন IV রুটে দেওয়া হয়। মেথোট্রেক্সেট ইন্ট্রাথিকাল রুটে দেওয়া হয়। মেথোট্রেক্সেট ইন্ট্রাথিকাল রুটে কাদেরকে দিচ্ছি, যে সকল পেশেন্টের এখানে CNS ইনভলভমেন্ট হচ্ছে বা মেনিনজাইটিস ডেভেলপ করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যালিগনেন্সি থেকে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হইতে পারে বা CNS ইনভলভমেন্ট থাকতে পারে। সো এইরকম হলে সেইখানে আমরা ইন্ট্রাথিকাল রুটে মেথোট্রেক্সেট দিই। আর একটা হচ্ছে ইমাটিনিব, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ইন্ডাকশনে ALL আমরা ইউজ করি। আর একটা কি, এখানে ড্যানোরোবিসিন IV রুটে দিতে পারি, সাইটারাবিন দিতে পারি, এটোপোসাইড দিতে পারি, তারপর জেন্টুজুম্যাব দিতে পারি, অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড।
আর একটা আর্সেনিক ট্রাইঅক্সাইড। এই দুইটাকে আমি একটু এক্সট্রা ফোকাস দিতে চাই এই কারণে AML এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট হচ্ছে এটা, অল ট্রান্সলেটনিক অ্যাসিড এবং আর্সেনিক ট্রাইঅক্সাইড, বিশেষ করে অ্যাকিউট প্রোমায়োলোসাইটিক লিউকেমিয়া, সেখানে এই ট্রিটমেন্ট প্রোটোকলটাই এদেরকে আসলে বেশি ইউজ করা হয়। MRCP এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সো AML এ আমরা এই যে অল ট্রান্সলেটনিক অ্যাসিড, আর্সেনিক ট্রাইঅক্সাইড, এদেরকে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সো আমাদের ড্রাগের নাম জানতে হবে। কনসোলিডেশন ফেজে আমরা ঘুরে ফিরে সে একই ড্রাগই ইউজ করতেছি, আবার সে ডানোরোবিসিন, সাইটারাবিন, এটোপোসাইড, মেথোট্রেক্সেট, বাট এখানে কিন্তু আইভি রুটে চলে আসছে, বা ইমাটিনিব। আবার এইখানে আমি কি দিচ্ছি, সাইটারাবিন, হ্যাঁ। তারপর আমাদের আরও কিছু ড্রাগ আছে, এগুলো আমরা দেখতে পারি। সো এইখানে আমাদের এটা আসলো। তারপরে মেনটেনেন্স ফেজে আমরা কি করতেছি, প্রেডনিসোলন, ভিনক্রিস্টিন, মার্কাপটোপিউরিন, মেথোট্রেক্সেট, ইমাটিনিব। আর যদি রিল্যাপস হয়, ফ্লুডারাবিন দিতে পারি, সাইটারাবিন, তারপর আমাদের ইডারুবিসিন, ফ্লুডারাবিন, সাইটারাবিন, আর্সেনিক ট্রাইঅক্সাইড, ইডারুবিসিন, দিস ক্যান বি গিভেন। সো আমাদের এখান থেকে লাগবেটা কি, আমাদের লাগবে হচ্ছে ফেস কী আছে এবং কোন কোন ড্রাগ ইউজ করা হয়, কিছু নাম যদি আমরা যেন জানতে পারি। বিশেষ করে প্রশ্ন আসে এই অল ট্রান্সলেটনিক অ্যাসিড, এখান থেকে কোশ্চেন আসে, প্রেডনিসোলন থেকে কোশ্চেন আসে, ডানারুবিসিন থেকে কোশ্চেন আসে, মেথোট্রেক্সেট থেকে কোশ্চেন আসে, ইমাটিনিব থেকে কোশ্চেন আসে। ইমাটিনিবকে কোথায় দেওয়া হয়, যদি পেশেন্টের ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ থাকে, সেখানে আমরা হচ্ছে গিয়ে ইমাটিনিব ওরাল রুটে আমরা আসলে দিয়ে থাকি। তাহলে আমাদের স্পেসিফিক ড্রাগ আসলে এটা, কিন্তু এইগুলোকে আমরা আসলে কীভাবে দিই সেইটা নিয়ে আমাদের কিছু আলোচনা আছে। আচ্ছা, তবে আমরা আগে এখান থেকে আসতে থাকি। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য কি, মিউটেশন হওয়া সেলগুলোকে মেরে ফেলবো, রেসিডুয়াল সেলগুলোকে রিপপুলেট করতে হেল্প করব। এখন একটা পেশেন্টকে আমি প্রথমে তো ইন্ডাকশন থেরাপি দিলাম, তারপরে কনসোলিডেশন দিলাম। এখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার পরেও পেশেন্ট যদি রেমিশনে না যায়, হ্যাঁ, ইন্ডাকশন দিছি বাট স্টিল সে রেমিশনে যায় নাই, তখন আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে অল্টারনেটিভ ড্রাগ কম্বিনেশন ট্রাই করা, যেটা একদম শুরুতে বলছিলাম যে আমরা প্রথমে কিছু ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে দেখি যে ট্রায়াল কোনটা কাজ করতেছে। সো যদি দেখি যে রেমিশন হলো না ইন্ডাকশন দেওয়ার পরে, একদমই রেসপন্স হচ্ছে না, সেখানে অল্টারনেটিভ ড্রাগ দিয়ে আমরা ট্রায়াল দিয়ে দেখব। বাট এইরকম ক্ষেত্রে আউটলুকটা পোর চলে আসে। সো রেমিশন না আসা পর্যন্ত দেখা যাচ্ছে আমি অল্টারনেটিভ ড্রাগ দিচ্ছি বাট এখনও রেমিশন আসতেছে না, এই ধরনের কেসে পেশেন্টের আসলে আউটকাম খারাপ দিকেই যাইতে থাকে। আবার দেখা যাচ্ছে অনেক পেশেন্টের এমন হইতে পারে যে ট্রিটমেন্ট দিছি, রেমিশন হয়েছে, যেই ট্রিটমেন্ট শেষ সাথে সাথে ডিজিজটা আবার রিল্যাপস করছে। সো এরকম জায়গায় প্রগনোসিস খারাপ হয়। আবার দেখা যাইতে পারে, এমনও হইতে পারে অনেক পেশেন্টের হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এরপরও পেশেন্টের রিল্যাপস করে ফেলছে। সো আমি পেশেন্টের যদি এরকম দেখি যে ট্রিটমেন্ট শেষ, যখনই শেষ তখনই রিল্যাপস করছে, বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে আবার রিল্যাপস করছে, এই ধরনের জায়গাতে পোর প্রগনোসিস আসে এবং এই ধরনের কন্ডিশন ট্রিটমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। এবং এখান থেকে আমাদের কোশ্চেন থেকে ইনফরমেশনটা আসে এইভাবে যে কোন পেশেন্টের প্রগনোসিস খারাপ, এভাবে প্রশ্ন জানতে চাওয়া হয় MRCPতেও FCPSও। তাহলে এইটা আমাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। এখন যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ট্রিটমেন্ট দেওয়ার পরে রিল্যাপস যত দেরিতে আসে, সেইখানে আমাদের ট্রিটমেন্ট ইফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি বেশি। কথাটার মানে কি, মনে করি এটা একটা পার্সন যার লিউকেমিয়া হয়েছে, এখন তাকে কেমোথেরাপি দিয়েছি, তার রেমিশন হয়েছে, এখন তারপরে এই পেশেন্টের রিল্যাপস হয়েছে সাপোজ 5 বছর পর। আরেকটা পেশেন্টের সিমিলারভাবে লিউকেমিয়া হয়েছে, থেরাপি দেওয়া হয়েছে, ভালো ছিল, তার আবার রিল্যাপস হয়েছে সাপোজ ফর এক্সাম্পল 7 বছর পরে। সো কোন পেশেন্টের আউটকাম বেটার হবে? সো দেখা যাচ্ছে যার দেরিতে রিল্যাপস হয়েছে তাকে আবার যদি ম্যানেজমেন্ট দিই, রিলেটিভলি প্রগনোসিস সেখানে বেটার হয়, সেখানে পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট ইফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি বেশি। রিল্যাপস যত দেরিতে হবে, ফার্দার ট্রিটমেন্ট ইফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি তত হাই হবে। সো এই জিনিসগুলো তাহলে আমাদের একটা আইডিয়া রাখতে হবে। এখন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্টারনেটিভ আমরা থেরাপি দিচ্ছি, কোনো কিছুতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা প্রগনোসিস খারাপের দিকে যাচ্ছে, সেখানে আমরা কী করতে পারি? সো যদি এরকম হয় যে পেশেন্টের আসলে কিউরেটিভ ট্রিটমেন্ট আমরা আশা ছেড়ে দিছি, যে কোনোভাবেই রেমিশন অ্যাচিভ করতে পারতেছি না, তখন আমাদের কেমোথেরাপির উদ্দেশ্য হয়ে যাবে প্যালিয়েটিভ।
তখন আমাদের কেমোথেরাপির উদ্দেশ্য হবে প্যালিয়েটিভ। তখন আর আমি ট্রিটমেন্ট মানে পেশেন্টকে কিউর করব ওই আশায় আমি আর কেমোথেরাপি দিব না। তখন আমার কেমোথেরাপির উদ্দেশ্য হবে পেশেন্টের কষ্ট কমানো। প্যালিয়েটিভ কেমোথেরাপিতে তখনই আমরা সুইচ করে ফেলবো। সো এইখানে পেশেন্টের প্যালিয়েটিভ কেমোথেরাপিতে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের ডাব্লিউবিসি কাউন্ট কত বেশি কমানো যায়, কত বেশি কমানো যায়। এই যে ডাব্লিউবিসির একটা প্রোলিফারেশন হচ্ছে, সেটাকে কত বেশি কমানো যায়। প্যালিয়েটিভ কেমোথেরাপির মূল উদ্দেশ্যই তখন হচ্ছে এটা। সো প্যালিয়েটিভ কেমোথেরাপি যদি আমরা দিতে চাই, সেখানে আমরা হাইড্রোক্সিকার্বামাইড ইউজ করি, মার্কাপটোপিউরিন ইউজ করি। সো নর্মালি এদেরকে কেন দেওয়া হচ্ছে? ফর প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ কেমোথেরাপির ক্ষেত্রে আমাদের একটা মানে উদ্দেশ্য হচ্ছে আমি যেন বোন ম্যারো ফেইলার না হয়। কারণ অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিউরেটিভ কেমোথেরাপি দিলে বোন ম্যারো ফেইলার হওয়ার একটা রিস্ক থাকে, কিন্তু প্যালিয়েটিভে তো আমি তো আর কিউর করতে চাচ্ছি না। সো এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে ডাব্লিউবিসি প্রোলিফারেশনটাকে হল্ট করা। সো সেইখানে আমাদের হাইড্রোক্সিকার্বামাইড মার্কাপটোপিউরিন আমাদের জন্য বেটার অপশন, কারণ এখানে বোন ম্যারো ফেইলার হওয়ার রিস্ক রিলেটিভলি কম বা খুব একটা হয় না আসলে। সো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্যালিয়েটিভ কেমোথেরাপিতে আমরা কাদেরকে দিচ্ছি। আরেকটা কোশ্চেন, প্যালিয়েটিভ কেমোথেরাপি কাকে দিচ্ছি, কোনটা এজেন্ট দিচ্ছি। তাহলে কাদেরকে দিচ্ছি? যাদের রিমিশন অ্যাচিভ করা যায় নাই। আর কোন কোন এজেন্ট দিয়ে দিচ্ছি? হাইড্রোক্সিকার্বামাইড অ্যান্ড মার্কাপটোপিউরিন। লেটস টক অ্যাবাউট স্পেসিফিক থেরাপি। সো স্পেসিফিক থেরাপিতে এখানে তাহলে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। সো এইটা আসলে ওল্ড এজেই আমরা আসলে দেখি, হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট একদমই বয়স্ক, হ্যাঁ, ফ্রেইল পেশেন্ট, একদমই বয়স্ক পেশেন্ট, হ্যাঁ। সো এদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা রিসেন্ট টাইমসে আসলে খুবই কমপ্লেক্স হয়ে গেছে, এবং এই জায়গাটাতে আসলে ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এভাবে যে ওর একদম ক্লাসিফিকেশন করে আমাকে জানতে হবে ওর এক্স্যাক্ট কোন জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে, এবং আমাকে এটাও জানতে হবে যে তার এক্স্যাক্ট মিজারেবল রেসিডুয়াল ডিজিজ কতটুকু, MRD, এটা হচ্ছে মিজারেবল রেসিডুয়াল ডিজিজ। তাহলে আমাকে এখানে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ট্রিটমেন্ট করতে গেলে আসলে ওর জেনেটিক অ্যাবনর্মালিটিস কোনটা, এখানে কি ট্রান্সলোকেশন নাকি জিন ডিলেশন, কোনটা হয়েছে বা এটা কোন ধরনের কন্ডিশন, সেটাকে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। অ্যান্ড এই মিজারেবল রেসিডুয়াল ডিজিজ এটাকেও অ্যাড্রেস করতে হবে। এই দুইটাকে অ্যাড্রেস না করলে আসলে ম্যানেজমেন্ট দেওয়া যাবে না। এখন জেনেটিক অ্যাবনর্মালিটিস আমরা কীভাবে করব, সেইগুলোকে আমি যখন অ্যাড্রেস করে ফেলছি, তখন আমার ফার্স্ট ডিসিশন হচ্ছে আমি এইখানে স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে রিমিশনটাকে অ্যাচিভ করতে চাই। এখন এইখানে আমরা কিভাবে রিমিশন অ্যাচিভ করতে চাই? সিঙ্গেল এজেন্ট দিয়ে উত্তর হচ্ছে না, এখানে আমরা কম্বিনেশন কেমোথেরাপি ইউজ করি, ইন্টেন্সিভ কম্বিনেশন কেমোথেরাপি। সো ইন্টেন্সিভ কম্বিনেশন কেমোথেরাপি, ICC। তাহলে ইন্টেন্সিভ কম্বিনেশন কেমোথেরাপি যখন দেওয়া হচ্ছে, এটা অবশ্যই অ্যাগ্রেসিভ। এখন অ্যাগ্রেসিভ কেমোথেরাপির ব্যাপারটা কী হবে, আমি যখন খুবই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিব, সেখানে ডাব্লিউবিসি কাউন্ট ডেফিনেটলি ফল করবে, কিন্তু সমস্যা হচ্ছে এটা সাইড ইফেক্ট অনেক বেশি। একটা ড্রাগের সাইড ইফেক্ট 5টা, কিন্তু আমি যখন 3টা-4টা ড্রাগ ইউজ করি, সেটার ওভারঅল সাইড ইফেক্ট কিন্তু অনেক বেশি হবে। সো অ্যাগ্রেসিভ কেমোথেরাপির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সাইড ইফেক্ট অনেক বেশি। সো এখন যে সকল পেশেন্ট খুবই ফ্রেল, লাইক 80, 90, 95, এইরকম যদি খুব ভেরি ওল্ড পেশেন্ট হয়, সেইখানে আসলে ওই সাইড ইফেক্ট সে টলারেট করতে পারবে না। সো এই জন্য আসলে আমাদের পেশেন্টকে প্রথমে আসলে আমাদেরকে অ্যাসেস করতে হয় যে এই পেশেন্ট অ্যাগ্রেসিভ কেমোথেরাপি নিতে পারবে কি না। যদি দেখি যে হ্যাঁ সে নিতে পারবে, সেখানে আমাদেরকে অবশ্যই সাপোর্টিভ ট্রিটমেন্ট রেডি রাখতে হবে। সেটা কি, এই অ্যাগ্রেসিভ কেমোথেরাপি যখন আমি দিচ্ছি, সেইটার কী কী সাইড ইফেক্ট হতে পারে? কমনলি টিউমার লাইসিস সিনড্রোম, কমনলি দেখা যাচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম, নিউট্রোপেনিক সেপসিস থেকে শুরু করে আমরা সামনেই দেখাবো, ইনফেকশন রেট অনেক বেশি বেড়ে যায়, নিউট্রোপেনিক সেপসিস হয়। সো মেটাবলিক কিছু ডিঅ্যারেঞ্জমেন্ট আমরা হইতে দেখি। সো ওইগুলা কী কী কমপ্লিকেশন হইতে পারে, সেটাকে আগে থেকে অ্যান্টিসিপেট করে সেটার সাপোর্টিভ ট্রিটমেন্ট রেডি রাখতে হয়, এবং পেশেন্ট এটা টলারেট করতে পারবে কিনা সেটা একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে, এবং ওই অনুযায়ী আমরা আসলে আগাই। সো এইটা হচ্ছে আমাদের, যদি পেশেন্ট আসলে বয়স রিলেটিভলি ভালো থাকে, পেশেন্টের সাপোর্টিভ কেমোথেরাপি দিতে পারবো এবং সে ওটাকে টলারেট করতে পারবে, সেইখানে আমরা এই ICC বা ইন্টেন্সিভ কম্বিনেশন কেমোথেরাপি দিই। এখন যারা খুবই ফ্রেইল পেশেন্ট, আমি বুঝতে পারতেছি তার ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থেরাপি দেওয়া সম্ভব না, সেখানে আমরা লো ইন্টেন্সিটি কেমোথেরাপি দিই। তাহলে ট্রিটমেন্ট কিন্তু তাহলে দুই ভাগ হয়ে গেল, একটা হাই ইন্টেন্সিটি, একটা লো ইন্টেন্সিটি। সো লো ইন্টেন্সিটি কেমোথেরাপি কী দিয়ে আমি করি? তাহলে একটা হচ্ছে লো ডোজ সাইটোসিন, অ্যারাবিনোসাইড বা অ্যাজাসিটিডিন, হ্যাঁ, এগুলোকে আমরা দিতে পারি ওল্ডার বা ফ্রেইলার পেশেন্টের ক্ষেত্রে। তবে ঝামেলা হচ্ছে যেটা লো ইন্টেন্সিটি কেমোথেরাপি, সেখানে কিন্তু ট্রিটমেন্ট ফেইলার হওয়ার প্রবাবিলিটি বেশি, রিমিশনটা
20%-এর নিচে। সো পেশেন্ট খুব বেশি আউটকাম খুব বেশি ভালো হয় না, বরং সেখানে আলটিমেটলি আমাকে হয়তো বা প্যালিয়েটিভ কেমোথেরাপিতে যাওয়া লাগতে পারে। এখন রিসেন্টলি আমরা নতুন কিছু ড্রাগ পাইছি, হ্যাঁ, যেমন একটা হচ্ছে আমাদের ভেনেটোক্ল্যাক্স, বা এটা কী ধরনের মানে ড্রাগ, এটা হচ্ছে BCL2 ইনহিবিটর। সো আগে সাইটোসিন যেমন আমরা দিচ্ছিলাম, লো ডোজ সাইটোসিন লো ইন্টেন্সিটি কেমোথেরাপি হিসেবে, এখন এটাকে রিপ্লেস করে আমাদের ভেনেটোক্ল্যাক্স নিয়ে আসা হয়েছে, যেটা এক ধরনের BCL2 ইনহিবিটর। সো এইটাতে সার্ভাইভাল আগে থেকে একটু বেটার হয়েছে, যদি এটাকে আমরা অ্যাজাসিটিডিনের সাথে কম্বাইন করে দিই, সেখানে একটু সার্ভাইভাল আগে থেকে বেটার হয়েছে। সো এইটা হচ্ছে লো ইন্টেন্সিটি কেমোথেরাপির কথা, আর এটা হচ্ছে ICCর কথা। তাহলে আমাদের ICC কাদেরকে দিব, লো ইন্টেন্সিটি কেমোথেরাপি কাদেরকে দিব, এটা আমাদের একটা আইডিয়া তাহলে হলো। আচ্ছা, এখানে ছবিতে অ্যাওরসকে দেখা যাচ্ছে কি AML, এখানে এই যে সাদা এটা, ইট লুকস লাইক অরস টু মি। সো এইটা আমরা তাহলে দেখি। আচ্ছা, এখন তাহলে আমরা যখন AML এর ট্রিটমেন্ট করি, সেখানে আমাদের কারেন্টলি 3টা ফেজ আমরা আগাই। তাহলে একটা হচ্ছে রেমিশন ইন্ডাকশন, আর একটা হচ্ছে রেমিশন কনসলিডেশন, আর একটা হচ্ছে রেমিশন মেনটেন্যান্স, যেটা একটু আগে দেখালাম যে ইন্ডাকশন, কনসলিডেশন, মেনটেন্যান্স। আর যদি এরপর আবার ফার্দার রিল্যাপস হয়, তাহলে রিল্যাপসের ট্রিটমেন্ট। সো এই 3টা ফেজ আমাদের নর্মালি আমরা আসলে আগাই। তাহলে কীভাবে ইন্ডাকশন করতেছি, তাহলে ইন্ডাকশনের হচ্ছে একটা ফ্র্যাকশন অফ টিউমার স্কিল্ড বাই কম্বিনেশন কেমোথেরাপি ড্রাগ। প্রথমে কম্বিনেশনই আমরা তাহলে MLA ইউজ করতেছি। সো ফর রেমিশন কাদেরকে ইউজ করা হয়, ড্যানোরোবিসিন, সাইটোসিন, অ্যারাবিনোসাইড, হ্যাঁ, প্রথমে 7 থেকে 10 দিনের জন্য 2টা সাইকেলে এটা দেওয়া হয়। এখন যাদের ক্ষেত্রে আমরা দেখি যে স্ট্যান্ডার্ড রিস্ক ক্যারিওটাইপ বা নর্মাল ক্যারিওটাইপ, সেখানে পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু বেনিফিট পাইতে পারি। ফার্দার সেখানে আরও কিছু ড্রাগ অ্যাড করা যাইতে পারে, যেমন এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি আছে আমাদের জেমটুজুম্যাব, হ্যাঁ, এগুলোকে আমরা দিতে পারি। না, জেমটুজুম্যাব কার এগেনস্টে কাজ করে, জেমটুজুম্যাব কাজ করে হচ্ছে CD33-এর এগেনস্টে। সো এইগুলাকে আমরা দিতে পারি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যদি এমন হয় যে পেশেন্টের FLT3 ITD মিউটেশন থাকে, সেখানে আমরা যদি অ্যাডিশনালি যদি FLT3 ইনহিবিটর যদি আমরা ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে আমাদের মিডোস্টাউরিন, সেখানেও পেশেন্ট একটু বেনিফিট পাইতে পারে। এখন এগুলোর নাম মনে রাখা খুব কঠিন, আমি মনে রাখতে বলবো না, আমরা জাস্ট একটা গ্রস আইডিয়া রাখি। অ্যাটলিস্ট এইটুকুও জানি যে রেমিশন ইন্ডাকশনে আমি ড্যানোরোবিসিন দিচ্ছি, সাইটোসিন, অ্যারাবিনোসাইড দিচ্ছি, 2টা সাইকেলে 7 থেকে 10 দিন। এইটুকু ইনফরমেশনই আমাদের এখানে দরকার। আর এইগুলো আমার মনে হয় মুখস্থ রাখা খুব একটা ডিফিকাল্ট, আমি কোশ্চেন আসতে কখনো দেখিও নাই। সো এইগুলো আমরা অ্যাড করতে পারি। এখন পেশেন্টের আলটিমেটলি যখন আমরা ইন্ডাকশন শুরু করলাম, সো এখানে দেখা যাচ্ছে পেশেন্টের সিভিয়ার বোন ম্যারো হাইপোপ্লাসিয়া ডেভেলপ করে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তাহলে এইটা কেন হলো, এটা হচ্ছে আমার কেমোথেরাপি ইনডিউসড ইভেন্ট, কেমোথেরাপির সাইড ইফেক্ট থেকে এটা হলো। তাহলে এই সময়ে তার এই যে হাইপোপ্লাসিয়া হলো, তাহলে তার অ্যানিমিয়া হবে, প্লাটিলেট কাউন্ট কমে যাবে। সো এই সময় তো পেশেন্টের আমাদের এটার জন্য ইন্টেন্সিভ সাপোর্ট লাগবে, এবং এখানে এটাকে ম্যানেজ করার জন্য মাল্টিডিসিপ্লিনারি টিম আমাকে ম্যানেজ করতে হবে। সো নর্মালি এখানে আমাদের টার্গেট যেটা থাকে যে WBC কাউন্ট CBCতে নর্মাল চলে আসবে, বোন ম্যারোতে ব্লাস্ট কাউন্ট 20%-এর বেশি ছিল, সেটা 5%-এর নিচে নেমে আসবে, এবং কোয়ালিটি অফ লাইফ এটা আসলে ইমপ্রুভ করে যদি রেমিশনটা আসলে হয়। এখন এরপর হচ্ছে রেমিশন কনসলিডেশন। সো যখন রেমিশনটা অ্যাচিভ করছে, আমার টার্গেট হচ্ছে যে রেসিডুয়াল ডিজিজ ওইটাকে আমি মানে কমপ্লিটলি ডিস্ট্রয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সো রেসিডুয়াল ডিজিজটাকে আমরা এলিমিনেট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের কনসলিডেশন ফেজ। সো কনসলিডেশন ফেজে আমরা আসলে একাধিক কেমোথেরাপি দিতে পারি, নর্মালি 2 সাইকেল পর্যন্ত দেওয়া হয়, হ্যাঁ, হাইড্রো সাইটোসিন, অ্যারাবিনোসাইড, এটা আমরা দিতে পারি, হ্যাঁ। তাহলে এখানে আমরা এটা পাইলে অবশ্যই আবার বোন ম্যারো হাইপোপ্লাসিয়াই হবে। এখন যে সকল পেশেন্টের ক্ষেত্রে প্রগনোসিসটা খারাপ, সেইখানে দেখা যাচ্ছে যে আমরা খুব একটা ইম্প্রুভমেন্ট পাইতে নাও পারি, সেখানে দেখা যাচ্ছে আমি রেমিশন কনসলিডেশন দেওয়ার পরেও আমি রেসিডুয়াল ডিজিজ আসলে পাইতেছি, মেজারেবল রেসিডুয়াল ডিজিজ স্টিল বেশি, হ্যাঁ। বা দেখা যাচ্ছে এমনও হতে পারে ওইখানে পেশেন্টকে আলটিমেটলি স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে হয়। আসলে যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে হাই রিস্ক, তাদেরকে আসলে স্টেম সেল ট্রান্সপ্লান্টে যাইতে হয়। লো রিস্ক পেশেন্টের ক্ষেত্রে জাস্ট কেমোথেরাপি দিলেও অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যায়। আরেকটা হচ্ছে রেমিশন মেনটেন্যান্স, যে ঠিক আছে কনসলিডেশন শেষ, আমাদের সাপোজ MRD কমে গেছে, সো সেইখানে রেমিশন মেনটেন্যান্সে যাই। তাহলে মেনটেন্যান্স থেরাপি আসলে তখনই দিই যেখানে আসলে দেখা যাচ্ছে যে কিছু পেশেন্টের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট আসে, লং এস্টাবলিশড রোল হিসেবে আসে,
AML এর ক্ষেত্রে বেশি আসে, ALL এ অত বেশি আমরা পাই না। বাট AML নিয়ে কথা হচ্ছে। তো এখন এইখানে দেখা যাচ্ছে এই সকল পেশেন্টকে আলটিমেটলি স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা লাগে না। যদি FTLC মিউটেশন থাকে নর্মালি লাগে না, বরং আমাদের রেমিশন মেনটেন্যান্স দিলেই হয়। মেনটেন্যান্স উইথ আমাদের মিডোস্টাউরিন যদি দিই আমাদের মোটামুটি এখানে মেনটেন হয়ে যায়, বা অ্যাজ আ সিটিডিনেও কিছু পেশেন্টের ইম্প্রুভমেন্ট হয়। সো এটা হচ্ছে মেনটেন্যান্সের কথা। মেনটেন্যান্সের পাশাপাশি এখন যদি পেশেন্টের বাই দিস টাইম যদি রিল্যাপস ডেভেলপ করে, রিল্যাপস ইজ অলওয়েজ খারাপ। রিল্যাপস যদি বেশি আগে আসে এটা আরও বেশি খারাপ। রিল্যাপস দেরিতে হলে তাও ভালো, বাট আর্লি রিল্যাপস ইজ বেশি খারাপ। সো আসলে যে কোনো জায়গাতে রিল্যাপস ক্যারিজ পোর প্রগনোসিস, এটা হচ্ছে বাংলা কথা। এখন আমরা কিভাবে এটাকে হিসাব করি? সো এটাকে আমরা আসলে মিজারেবল রেসিডুয়াল ডিজিজ এইটা দিয়ে আসলে আমরা মানে এটাকে আসলে অ্যাসেস করার চেষ্টা করি। সো এখন আমাদের মূল টার্গেট কি যখন রিল্যাপস হয়? তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ফার্দার রিল্যাপস যেন না হয়, আর যদি এখানে পসিবল হয় সেখানে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে ফেলতে হবে। কারণ যখন রিমিশন হচ্ছে না বা রিল্যাপস করতেছে, তার মানে বুঝে নিতে হবে যে এখানে আসলে কেমোথেরাপি ফেল করার প্রবাবিলিটি বেশি। এরকম জায়গাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়া তেমন কিছু করার থাকে না। এখন পার্টিকুলারলি আমাদের AML এর আলোচনা যখন হবে, অ্যাকিউট প্রো মাইলোসাইটিক লিউকেমিয়া বা যেটাকে আসলে M3 সাবটাইপ বলা হয়, এইটার আলোচনা সেখানে আসবে। কারণ এইটাই আসলে সবচেয়ে বেশি ভালো প্রগনোসিস, এবং এখান থেকে ফ্রিকুয়েন্টলি আমি MRCP-তে কোশ্চেন আসতে দেখছি, FCPS পার্ট 1-এও কোশ্চেন আসে। সো এটা হচ্ছে অ্যাকিউট প্রো মাইলোসাইটিক লিউকেমিয়া। এইখানে আসলে ম্যালিগন্যান্ট প্রো মাইলোসাইটেরই আমরা ডিফারেন্সিয়েশনটা আসলে দেখতেছি। সো এখানে বোন ম্যারো ফেইলার হবে, বোন ম্যারোতে আমি এদেরকে পাবো, সব কিছু থাকবে। এখানে আমাদের কনসার্ন কি? সিভিয়ার ব্লিডিং হয়। এখন এই ব্লিডিং যে কোনো জায়গায় হইতে পারে, উইদিন দ্য CNSও ব্লিডিং হইতে পারে। সো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ব্লিডিং হওয়ার রিস্ক খুবই বেশি, উইদিন দ্য CNS ব্লিডিং হওয়ার রিস্ক খুব বেশি। সো এইটা আমাদের এখানে একটা প্রবলেম। এখন এই জায়গাটাতে প্রবলেমটা কি? কেন এত ব্লিডিং হচ্ছে? ব্লিডিং হওয়ার মূল রিজনটাই হচ্ছে এখানে যে আমাদের ম্যালিগন্যান্ট সেল, তারা এমন কিছু প্রোকোয়াগুল্যান্ট প্রোটিন রিলিজ করে যেটার কারণে আমরা দেখি DIC ডেভেলপ করে এবং ফাইব্রিনোলাইসিস অনেক বেশি বেড়ে যায়। সো ফাইব্রিনোলাইসিস বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে নর্মালি আমাদের ফাইব্রিন ক্লট যদি কোনো জায়গায় কোনো মাইনো স্ক্র্যাচ থেকে মানে কোয়াগুলেশন হওয়ার জন্য যদি যে নর্মাল যে ফাইব্রিন ক্লটটা ডেভেলপ করে, ওরা সব লাইসিস হতে থাকে। এটা ম্যালিগন্যান্ট সেল এমন কিছু প্রোকোয়াগুল্যান্ট প্রোটিন আসলে রিলিজ করে যার জন্য DIC হচ্ছে, আবার আরেকদিকে ফাইব্রিনোলাইসিসও বাড়তে থাকে। সব মিলায় আসলে আলটিমেটলি সেখান থেকে পেশেন্টের সিভিয়ার ব্লিডিং ডেভেলপ করে, সো এই জন্য এখানে ব্লিডিং রিস্কটা খুব বেশি। এখন এই ব্লিডিং থেকে পেশেন্ট মারাও যাইতে পারে। ঝামেলা হচ্ছে এখান থেকে পেশেন্ট মারাও যাইতে পারে। সো এইটা হচ্ছে পোর প্রগনোসিস আসে। বাট আদারওয়াইজ ব্লিডিং হয় নাই বা ব্লিডিং ম্যানেজ করা গেছে, এরকম হলে এই পেশেন্টের প্রগনোসিস আবার খুব ভালো হয়। সো এই লিউকেমিয়াটার মূল কারণ কি? এখানে আমাদের একটা ট্রান্সলোকেশন হচ্ছে। কোথায় কোথায় ট্রান্সলোকেশন? বিটুইন ক্রোমোজোম 15 অ্যান্ড বিটুইন ক্রোমোজোম 17। কোন কোন জিন? PML রারা জিন। এই PML রারা রিঅ্যারেঞ্জমেন্ট এইটাই জন্যই লিউকেমিয়াটা হচ্ছে, এবং এখান থেকে ফ্রিকুয়েন্ট এই একটা ইনফরমেশন থেকে যে কত প্রশ্ন আসছে। এখন অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, আমাদের যত রকম AML আছে সবার মধ্যে সবচেয়ে বেস্ট প্রগনোসিস। ঝামেলা একটাই, ব্লিডিং। এই ব্লিডিং যদি সে সার্ভাইভ করতে পারে তাহলে বেস্ট প্রগনোসিস। এখন লো রিস্ক পেশেন্ট আসতে পারে, সেখানে কেমোথেরাপি না দিয়েও অল্ট্রাসিট্রিনিক অ্যাসিড বা আর্সেনিক ট্রাইঅক্সাইড ম্যানেজমেন্ট, এই নর্মালি আর্সেনিক ট্রাইঅক্সাইড আর অল্ট্রাসিট্রিনিক অ্যাসিড দিয়ে আসলে এখানে থেরাপি দেওয়া হয়। আর যাদের হাই রিস্ক কেমোথেরাপি, সেইখানে আমাদের অল্ট্রাসিট্রিনিক অ্যাসিডের পাশাপাশি অ্যান্থ্রাসাইক্লিন বেস কেমোথেরাপি আমরা কনসিডার করি। তাহলে আমাদের লো রিস্ক পেশেন্ট সেখানে অল্ট্রাসিট্রিনিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের আর্সেনিক ট্রাইঅক্সাইড এটা দিচ্ছি। আর যেটা হাই রিস্ক পেশেন্ট সেখানে অল্ট্রাসিট্রিনিক অ্যাসিড এবং অ্যান্থ্রাসাইক্লিন এই দুইটাকে আমরা দিচ্ছি। সো প্রগনোসিস এক্সেলেন্ট, কিওর রেট খুব ভালো। হ্যাঁ, শুধুমাত্র এই ডেথ ফ্রম ব্লিডিং, দিস ইজ দ্য মেইন প্রবলেম হ্যাঁ। আচ্ছা, দেন আসি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তাহলে আমাদের AML এর আলোচনা শেষ, এবার আমরা ALL নিয়ে কথা বলি। সো ALL এর ব্যাপারটা হচ্ছে 1 থেকে 5 বছর বয়সে বেশি হয়, বাট মিন এজ হলো 2 থেকে 4, মানে 1 থেকে 5 বছর বয়সের মধ্যেই পাচ্ছি, বাট এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় 2 থেকে 4 বছর বয়সে। অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রেও হয়, কিন্তু সেটা অনেক কম। এখন যদি অ্যাডাল্টহুডে ঘটনাটা ঘটে, সেখানে ট্রিটমেন্ট ভেরি ডিফিকাল্ট।
অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে প্রগনোসিস খারাপ, আর এই বাচ্চাদের ক্ষেত্রে প্রগনোসিস ভালো। অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া যদি 1 থেকে 5 বছরের শিশুর মধ্যে হয়, সেখানে মানে পেশেন্টের সার্ভাইভাল রেট 90%-এর বেশি। কিন্তু সেই একই কন্ডিশন যদি একটা বয়স্ক পেশেন্টে হয়, একটু অ্যাডাল্টহুডে আসে, সেখানে প্রগনোসিস ভেরি পুর, সো এখন এখানে আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে আগের মতো 3টা গ্রুপ। তাহলে একটা রেমিশন ইন্ডাকশন, আর একটা হচ্ছে আমরা রেমিশন কনসলিডেশন, আর একটা হচ্ছে রেমিশন অফ মেইনটেন্যান্স। তাহলে এখানেও আমরা তাহলে 3টা আমাদের ট্রিটমেন্ট থেরাপিতে আমাদের 3টা ফেজ থাকে। তাহলে আমাদের যখন একটা পেশেন্টের ALL হচ্ছে, সেখানে রেমিশন ইন্ডাকশনের জন্য কেমোথেরাপিটা আমরা 4 সপ্তাহ পিরিয়ড ধরে আমরা দিই। নর্মালি কোনটা দেওয়া হচ্ছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ALL এর ক্ষেত্রে ইন্ডাকশনের জন্য ডেক্সামেথাসন, ভিনক্রিস্টিন, অ্যানথ্রাসাইক্লিন, মেথোট্রেক্সেট, মার্কাপটোপিউরিন, অ্যাসপারজিনাস। এখন কোনটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার? ডেক্সামেথাসন যে দেওয়া হয় এটা একটু জানতে হবে, মেথোট্রেক্সেট যে দেওয়া হয় একটু জানতে হবে। তাহলে এই নামগুলোর একটু জানতে হবে। এখন ইন্ডাকশনটা এখানে লেস ড্যামেজিং। আমি যদি ML এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এটা লেস ড্যামেজিং। সো আগে যেরকম পেশেন্টের আমাদের সাপোর্টিভ থেরাপি অনেক বেশি দেওয়া লাগতো, এখানে সাপোর্টিভ থেরাপি লাগবে, একদমই লাগবে না আমি সেটা বলছি না, বাট ইট ইজ লেস ড্যামেজিং। সো পেশেন্ট টলারেট একটু বেটার করতে পারে। বাট স্টিল এখন একটা পেশেন্টের হাই ডোজ ডেক্সামেথাসন দিচ্ছি, সো এইখানে পেশেন্টের 100% ইনফেকশন রেট বেশি থাকবে, নিউট্রোপিনিয়া হয়, ইনফেকশন রেট বেশি হয়। সবচেয়ে বড় ঝামেলা যেটা তাদের হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে আমাদের প্রগনোসিসটা খারাপ, এটা একটা সমস্যা। সো পোর রিস্ক জেনেটিক অ্যাবনর্মালিটি অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে পাই। এখন আমরা দেখা যাচ্ছে যে BCR ABL রিঅ্যারেঞ্জমেন্ট 25% পেশেন্টে হইতে পারে, এবং এই সকল পেশেন্টের ক্ষেত্রে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপি আমরা দিতে পারি, যেমন আমাদের ডাসাটিনিব, ইট ক্যান বি গিভেন উইথ কেমোথেরাপি। অলরেডি সে কেমোথেরাপি পাচ্ছে, এখন যদি ওই পেশেন্টের BCR ABL রিঅ্যারেঞ্জমেন্ট থাকে, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপির মধ্যে ডাসাটিনিব সেখানে আমরা অ্যাড করতে পারি। এখন কাহিনী হচ্ছে যদি ALL যদি খুব ওল্ড একটু ফ্রেইল পেশেন্টে হয়, পেশেন্ট টলারেন্সটা আসলে এখানে কম। আসলে ওল্ড ফ্রেইল পেশেন্ট কেমোথেরাপি খুব বেশি টলার করতে পারে না, দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওই জায়গাটাতে ট্রিটমেন্ট রেজিমেন্ট আমাকে আসলে মডিফাই করতে হবে, আদারওয়াইজ ওই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিলে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের জন্যই পেশেন্ট মারা যাবে, লিউকেমিয়ার আগে ট্রিটমেন্টের জন্যই মারা যাবে। সো ওখানে আসলে খুব অ্যাগ্রেসিভ থেরাপি আমরা আসলে দিতে পারি না। অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্ট পার্সন যদি তাদের ALL হয়, সেখানে স্পেশাল সাপোর্ট আমাদেরকে আসলে দিতে হয়। আচ্ছা, এবার সেই রেমিশন কনসলিডেশন। তাহলে রেমিশন কনসলিডেশনের ক্ষেত্রে আমরা আসলে লিউকেমিক বার্ডেনটাকে আরও কমাইতে চাই, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। মিজারেবল রেসিডুয়াল ডিজিজ লেভেলটাকে কমাইতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন এখানে আমরা কেমোথেরাপি তো দিচ্ছি, এর পাশাপাশি যদি এরকম হয় যে পেশেন্টের প্রগনোসিস খারাপের দিকে বা হাই রিস্ক বা ইন্ডাকশন আমরা খুব বেশি রেসপন্স পাচ্ছি না, সেখানে তো আমাকে স্টেম সেল ট্রান্সপ্লান্টের কথা চিন্তা করতেই হবে। আর আসি রেমিশন মেইনটেন্যান্স। সো পেশেন্ট রেমিশনে আছে, এরপরেও আমাদের মেইনটেন্যান্সের থেরাপি আমরা আসলে দিয়ে থাকি। এখন এইটা আসলে কেন দরকার? কারণ হচ্ছে আমরা চাই না পেশেন্টের রিল্যাপস হোক। এখন আমরা রেমিশন মেইনটেন্যান্স কতদিন ধরে দিতে পারি? সো এখানে আমরা আসলে কয়েক সাইকেলের ড্রাগ দিই, 3 বছর পর্যন্ত হইতে পারে। এখন 3 বছর পর্যন্ত আমরা এটা দিলাম, যদি কোনো রিল্যাপস না আসে তখন সেটা বন্ধ হয়ে যেতে পারে। এখন ALL এর ক্ষেত্রে আমাদেরকে প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে এটা দরকার। ALL পেশেন্টের ক্ষেত্রে CNS এইখানে প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে নর্মালি এখানে আমরা কী কী দিতে পারি? ক্র্যানিয়াল ইরেডিয়েশন, ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি, হাই ডোজ মেথোট্রেক্সেট, দিস ক্যান বি গিভেন হিয়ার। ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি কোনটা দিই আমরা? মেথোট্রেক্সেট। হ্যাঁ, এইগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, সো এইগুলো আমরা CNS ইয়ের জন্য এটা আমরা দিব। আচ্ছা, এখন যদি এমন হয় পেশেন্টের রিল্যাপস হয়েছে, এটা আসলে খুবই কমপ্লেক্স একটা কন্ডিশন, এবং এইখানে রিল্যাপস হয়েছে এমন হতে পারে যে মিজারেবল রেসিডুয়াল ডিজিজ পজিটিভ ছিল, হ্যাঁ, অথবা শুধুমাত্র CNS এর রিল্যাপসটা হয়েছে, অথবা শুধু টেস্টিকুলার রিল্যাপসটা হয়েছে, অথবা পুরোপুরি হেমাটোলজিক্যাল ফুল একটা রিল্যাপস হয়েছে। তাহলে রিল্যাপস হইলে সেটা অনেকভাবেই সে রিল্যাপস হইতে পারে, শুধু CNS ইনভলভড, শুধু টেস্টিকুলার রিল্যাপস, অথবা পজিটিভ MRD ছিল, বা পুরোপুরি একদম ফুল ব্লোন আমাদের একটা ALL এর মতো করে রিল্যাপসটা নতুন করে আবার হয়েছে। সো এরকম হইতে পারে। এখন যদি এটা হয়, সেইখানে আমাদের জন্য আসলে বেস্ট চয়েস আসলে স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এখন নিউয়ার কিছু থেরাপি আসছে রিল্যাপসে, যেমন একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে আমাদের, হ্যাঁ, যেমন ব্লিনাটুমোমাব, হ্যাঁ,
হ্যাঁ, এটা আসলে বাই স্পেসিফিক অ্যান্টিবডি কাদের এগেনস্টে কাজ করে, এগেনস্ট CD19 অ্যান্ড CD3। মূল উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে টি সেল কিলিংটাকে আসলে বাড়ায় দেয়। আবার আরও মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, যেমন আমাদের আছে আইনোটুজুমাব, হ্যাঁ, এইগুলোকে আমরা আসলে দিতে পারি, দিস ক্যান বি গিভেন। এগুলো জাস্ট একটু নাম জেনে রাখা, আর কিছু না, দিস ক্যান বি গিভেন। এখন সমস্যা হচ্ছে কেমোথেরাপি যখন দিই, কেমোথেরাপির সাইড ইফেক্ট অনেক কিছু, এবং এই সাইড ইফেক্টের সাথে সাথে সেইটার স্পেসিফিক সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হয়। সো আমি যখনই পেশেন্টকে অ্যাগ্রেসিভ থেরাপি দিচ্ছি বা কিউরেটিভ কেমোথেরাপি দিচ্ছি, সেইটার জন্য যে আমার সাইড ইফেক্টগুলো হয় বা যে কমপ্লিকেশনসগুলো হয়, সেটার ম্যানেজমেন্ট আমাকে প্রোভাইড করতে হয়। সো সেইটার ম্যানেজমেন্টের জন্যই চলে আসে সাপোর্টিভ থেরাপি। তাহলে কী কী আমাদের প্রবলেম হয়, সেটার ম্যানেজমেন্ট কি? তাহলে একটা হচ্ছে অ্যানিমিয়া, বোন ম্যারো ফেইলিয়ার হয়, বোন ম্যারো ফেইলিয়ার থেকে অ্যানিমিয়া হয়। তাহলে এখন এই পেশেন্টে কী করবো? কেমোথেরাপি দিতে গিয়ে অ্যানিমিয়া হয়ে গেছে, তাহলে এখানে আমরা পেশেন্টকে রেড সেল কনসেন্ট্রেট ট্রান্সফিউশন দিই, তাহলে RCC, তাহলে রেড সেল কনসেন্ট্রেট ট্রান্সফিউশন এখানে দেওয়া হয়। এর পাশাপাশি পেশেন্টের ব্লিডিং হচ্ছে। এখন ব্লিডিং কেন হলো? ব্লিডিং হয় থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে। এই যে আমি বোন ম্যারো ফেইলিয়ার করে দিলাম তার একটা কেমোথেরাপিটিক এজেন্ট দিয়ে, থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হলে আমি কী করতে পারি? সো আমাদের একটা উপায় হচ্ছে আমি প্লাটলেটকে ট্রান্সফিউশন করে দিলাম। এখন যদি খুব মানে সিভিয়ার ব্লিডিং হয়, সেইখানে আমরা আসলে তখনই দিই, আদারওয়াইজ প্লাটলেট ট্রান্সফিউশন আসলে দিব না। এখন রিসেন্ট ট্রায়াল কনফার্ম করতেছে যে আমরা যদি আগে থেকেই পেশেন্টকে প্রোফাইল্যাকটিক প্লাটলেট ট্রান্সফিউশন দিই, দিয়ে যদি সেটাকে আসলে 10,000-এর উপরে রাখি, দ্যাট উইল বি এনাফ। 10,000-এর উপরে রাখলেই এনাফ। এখন আমাদের ঝামেলাটা হচ্ছে অ্যাকিউট প্রোমায়োসাইটিক লিউকেমিয়াকে নিয়ে, কারণ এই জায়গাটাতে একটা কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকে। সো এই জন্য অ্যাকিউট প্রোমায়োসাইটিক লিউকেমিয়া থেকে যদি ব্লিডিং হয়, সেখানে কিন্তু হিসাব আলাদা। সো প্রপার ডায়াগনোসিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ অ্যাকিউট প্রোমায়োসাইটিক লিউকেমিয়াতে ব্লিডিং হওয়ার রিজন লিউকেমিয়া ইটসেলফ। আর একটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া থেকেও আমাদের ব্লিডিং হইতে পারে। এখন থ্রম্বোসাইটোপেনিয়া বোন ম্যারো ফেলিয়ার থেকেও হইতে পারে, যেটা লিউকেমিয়ার জন্য হয়েছে, অথবা আমি তাকে একটা কেমোথেরাপিউটিক এজেন্ট দিছি, সেখান থেকেও থ্রম্বোসাইটোপেনিয়া হইতে পারে। সো দুইটা জায়গাতে আলটিমেটলি প্লাটলেট ট্রান্সফিউশন দিলেই হচ্ছে, কিন্তু অ্যাকিউট প্রোমায়োসাইটিক লিউকেমিয়ার ব্লিডিংয়ের হিসাবটা একটু আলাদা। সো ওইটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবার আসি ইনফেকশন। এখন ইনফেকশন লিউকেমিয়াতে কেন হইতে পারে? একটা ইনফেকশন লিউকেমিয়াতে হওয়ার পেছনে কারণ হচ্ছে, এক নাম্বার তার WBC নিজেই ফাংশনাল না, সো সেখানে ইনফেকশন রেট বাড়বে। সেকেন্ড কথা হচ্ছে বোন ম্যারো ফেইলিয়ার হচ্ছে। থার্ড কথা হচ্ছে পেশেন্টকে কেমোথেরাপিউটিক এজেন্ট দিচ্ছি, সেটার জন্যও তার আমরা দেখব যে নিউট্রোপেনিয়া ডেভেলপ করে। সো নিউট্রোপেনিক সেপসিস এখানে আমাদের সবচেয়ে বড় কনসার্ন। এখন নিউট্রোপেনিক সেপসিস আমি আসলে কখন বলি? সো যদি এমন হয় কোনো একটা পার্সনের নিউট্রোফিল কাউন্ট 500 কম, এবং এই পেশেন্টের ফিভার মোর দ্যান 38 ডিগ্রি সেলসিয়াস, বডি টেম্পারেচার 1 ঘন্টার বেশি যদি পারসিস্ট করে, অথবা পেশেন্টের সেপসিসের আদার ক্লিনিক্যাল সাইন সিমটমও থাকতে পারে, যদি এই 3টা ক্রাইটেরিয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলি নিউট্রোপেনিক সেপসিস। এখন নিউট্রোপেনিক সেপসিস হলে আমাকে ম্যানেজমেন্ট দিতে হবে। সেপসিস কেন হচ্ছে? ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে অথবা ফাঙ্গাল এজেন্টের জন্য হচ্ছে। এখন এই ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া? তাহলে এটা বুঝতে হবে নিউট্রোপেনিক সেপসিসের ব্যাকটেরিয়া আসলো কোত্থেকে। এই ব্যাকটেরিয়ার সোর্স আসলে দুইটা, একটা হচ্ছে স্কিন আর একটা হচ্ছে গাট। স্কিনে কীভাবে হইতে পারে? আমরা একটা ক্যানোলা করছি, একটা সিভি লাইন করছি, হয়তো বা পেশেন্টকে কেমোথেরাপি দেওয়ার জন্য একটা সিভি লাইন করা হয়েছে, হিকম্যান লাইন করা হয়েছে, বা একটা ক্যানুলা করা আছে। সো ওই ক্যানুলা করা থাকলে স্কিন থেকে অর্গানিজম চলে আসলো। তাহলে স্কিন থেকে কোন অর্গানিজম আসবে? স্কিন থেকে আমাদের গ্রাম পজিটিভ স্টেফালোককাস অরিয়াস, স্টেফালোককাস এপিডার্মাইডিস এরা চলে আসে। আবার যদি এমন হয় যে আমাদের মিউকোসা ইনভলভড হয়ে গেছে, মিউকোসাইটিস ডেভেলপ করছে, তো তখন কী হবে? গাটের ওখান থেকে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো চলে আসবে, ইকোলাই, সিউডোমোনাস, ক্লেবশিয়েলা, ওরা চলে আসবে। সো সোর্স আসলে এই দুইটা। সো তাহলে আমাকে এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা আমাদের গ্রাম পজিটিভ কভারও দিবে, গ্রাম নেগেটিভ কভারও দিবে। সো এখন এইখানে আমরা এক্স্যাক্টলি কোনটা দিব, অবশ্যই লোকাল প্যাটার্ন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই, বাট স্টিল কিছু রিকমেন্ডেশন তো থাকেই। সো এখন আমরা যদি লো রিস্ক নিউট্রোপেনিক সেপসিসের কেস হয়ে থাকে, সেখানে সিঙ্গেল এজেন্ট দিলেই হয়, পিপ্রেসিলিন টাজোব্যাক্টাম দিতে পারি। আর যদি হাই রিস্ক কন্ডিশন হয়, সেখানে আমরা অ্যামিনোগ্লাইকোসাইড সেই সাথে পিপ্রেসিন টাজোব্যাক্টামও দিতে পারি, অথবা সিঙ্গেল এজেন্ট হিসেবে মেরোপেনামও দিতে পারি। তাহলে কোন কোন অর্গানিজম আসলে এখানে ইনভলভড হতে পারে, সেটার একটা অ্যাসেসমেন্ট আমাদের এখানে দরকার। এখন গ্রাম পজিটিভ ইনফেকশন, গ্রাম নেগেটিভ ইনফেকশন। এখন গ্রাম নেগেটিভ ইনফেকশনটা কি? যখন কেমোথেরাপি থেকে মিউকোসাইটিস হচ্ছে, তখন এইগুলো দিয়ে আসলে হয়। তাহলে এখন গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হলে সেই অনুযায়ী আমাদেরকে চয়েস করতে হবে।
এখন মনে করি কোন একটা পেশেন্টের গ্রাম পজিটিভ ইনফেকশন হয়েছে, সেখানে সামটাইমস ভ্যানকোমাইসিন বা টেইকোপ্ল্যানিন এগুলো আমরা কনসিডার করতে পারি। এখন মনে করি কোন একটা পেশেন্টের সেপসিস হয়েছে, আমরা ফিভার পাইছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু 3 থেকে 5 দিন হয়ে গেছে, কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এফসিবিএস পার্ট 1-এ মাল্টিপল টাইমস কোশ্চেন আসছে, এমআরসিপি পার্ট 1-এ মাল্টিপল টাইমস কোশ্চেন আসছে, সেম সিনারিও। তাহলে একটা পেশেন্টের কেমোথেরাপি পাচ্ছে, নিউট্রোপেনিক সেপসিস হয়েছে, 3 থেকে 5 দিন হয়ে গেছে, ট্রিটমেন্ট পাওয়ার পরেও কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। তার মানে এটা একটা ডিসেমিনেটেড ফাঙ্গাল ইনফেকশন বা সিস্টেমিক ডিপ মাইকোসিস। সো এইটা আমরা এখন কী করব? তাহলে এখন এটাকে ইনভেস্টিগেশনের জন্য সিটি স্ক্যান করা যেতে পারে, সেন্সিটিভ ব্লাড টেস্ট করতে পারি, কিন্তু আমাদের এখানে থেরাপি হবে অ্যান্টিফাঙ্গাল থেরাপি কী দিব আমরা? সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, লাইপোসোমাল ল্যাম্ফোটেরিসিন বি আমরা চুজ করি, ভরিকোনাজল ইউজ করি, ক্যাসপোফানজিন আমরা ইউজ করি, তাহলে এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা দিব। এর বাইরে কিছু পার্টিকুলারলি ফাঙ্গাল ইনফেকশনের রিস্ক কেমোথেরাপি পাশাপাশি এমনি এএলএল পেশেন্টও হইতে পারে। তাহলে যাদের এএলএল আছে তাদের ক্ষেত্রে নিউমোসিস্টিস জিরোভিসির রিস্ক খুব বেশি। এখন নিউমোসিস্টিস জিরোভিসি এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল সিভিয়ার নিউমোনিয়া, এবং এটার কমপ্লিকেশন কি? পরবর্তীতে এই পেশেন্টের নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। সো নিউমোসিস্টিস জিরোভিসি এখান থেকে পরবর্তীতে তার আমরা কী পাইতে পারি? যে নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। এখন এইটা তো একটা সমস্যা, তাহলে এইটার ম্যানেজমেন্ট কেমন করবো? নিউমোসিস্টিস জিরোভিসি কোথায় কোথায় হইতে পারে? সিম্পল কথা বলি, যাদের এইচআইভি আছে বা যাদের সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে নিউমোসিস্টিস জিরোভিসি দিয়ে আমরা নিউমোনিয়া হইতে দেখি। যাদের এটা হয়েছে তাদেরকে কোট্রাইমক্সাজলই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। তাহলে এখানে কোট্রাইমক্সাজল মাস্ট বি গিভেন ইন দ্যাট পেশেন্ট। এখন এই যে পেশেন্টের নিউমোসিস্টিস জিরোভিসি, এটা আমি আইডেন্টিফাই করবো কীভাবে? কারণ এখানে তো অন্য অর্গানিজম দিয়েও তো আসলে নিউমোনিয়া হইতে পারে। সো এটা ডায়াগনোসিসের জন্য আমরা পেশেন্টের ইনডিউস স্পুটাম অথবা ব্রঙ্কো অ্যালভিওলার লেভেজ বা ওপেন লাং বায়োপসি করে স্যাম্পল কালেক্ট করে তারপরে সেটাকে ডায়াগনোসিস আমরা আসলে করতে পারি। সো আলটিমেটলি এখানে আমরা কোট্রাইমক্সাজল দিচ্ছি, হ্যাঁ, সেটাই আমাদের আসলে মেইন ট্রিটমেন্ট। আচ্ছা, আর কী কী ইনফেকশন হইতে পারে? যেহেতু কেমোথেরাপি তাদের আসলে ইমিউন সাপ্রেশন থাকে, সো পেশেন্টের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে ওরাল অ্যান্ড ফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডা ইনফেকশন ভেরি কমন। সো যে সকল পেশেন্টের ওরাল বা ফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডা ইনফেকশন, এটা তো সুপারফিশিয়াল ইনফেকশন, এইসব জায়গায় ফ্লুকোনাজল ইজ এনাফ। এইসব জায়গায় ফ্লুকোনাজল আসলে এনাফ। আমাদের এখানে মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে এটা যেন মানে ডিপ ক্যান্ডিডিয়াসিস যেন না হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন ডিপ ক্যান্ডিডিয়াসিস না হয়, কারণ সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস তাও ম্যানেজেবল, ডিপ ক্যান্ডিডিয়াসিস আসলে খুবই খারাপ। সো আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ওটা যেন আমাদের সার্কুলেশনে যাইতে না পারে। এর আশেপাশে আরও কিছু সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন আমাদের কনসার্ন, যেমন অ্যাসপারজিলাস ইনফেকশন হইতে পারে। যদি হয় তাহলে ইট্রাকোনাজল লাগে বা পোসাকোনাজল লাগে। হ্যাঁ, এখানে আমাদের হাই রিস্ক ইন্টেন্সিভ কেমোথেরাপিতে এগুলো একটু রিস্ক আসলে থাকে। আর এর বাইরে দেখা যাচ্ছে অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, অ্যাজ পার ট্রিটমেন্ট প্রোটোকল আমরা সেখানে ফলো করতে পারি। এখন সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে আমরা সবচেয়ে বেশি কনসার্ন কোনগুলো নিয়ে? ক্যান্ডিডা আলবিকান্স, অ্যাসপারজিলোসিস, হ্যাঁ, এগুলো যদি হয় আমরা আলটিমেটলি আসলে আমাদের ড্রাগ কিন্তু লিমিটেড। একটা হচ্ছে লাইপোসোমাল ল্যাম্ফোটেরিসিন বি, একটা হচ্ছে ভরিকোনাজল, একটা হচ্ছে কাসপোফানজিন, ঘুরে ফিরে এগুলোই দেওয়া হয়। তাহলে এখন আমরা কতদিন দিচ্ছি? উত্তর হচ্ছে আপ টু 3 উইকস, এর বেশি নর্মালি লাগে না। আর ক্যান্ডিডা ইনফেকশনটা আসলে বেশি ছড়ায় হচ্ছে ইন্ট্রাভেনাস আমাদের যে ক্যাথেটারগুলো করা থাকে বা আমাদের যে সিভি লাইনগুলো করা থাকে, সো এইগুলাকে রিমুভ করে ফেলতে হবে যদি ক্যান্ডিডা ইনফেকশন হয়। আচ্ছা, এরপরে আর কি কি ইনফেকশন আমরা লিউকিমিয়া পেশেন্টে হইতে পারে? সো যাদের আসলে ইমিউনো কম্প্রোমাইজড, হ্যাঁ, ডিউ টু কেমোথেরাপি, তাদের এই হার্পিস সিমপ্লেক্স ইনফেকশনটা রিঅ্যাক্টিভেশন ভেরি কমন। সো দেখা যাচ্ছে যে হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন যদি রিঅ্যাক্টিভেশন হয়, সো লিপস, নোজ, ওই জায়গাগুলোতে ভিসিকুলার পেইনফুল লেশন অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, যখন আমি পেশেন্টকে লিউকিমিয়ার থেরাপি দিচ্ছি তখন এটা খুব কমন। সো ওইটা হলে কী করবো? সো নর্মালি অ্যাসাইক্লোভির দিতাম, এখানেও অ্যাসাইক্লোভিরই আমরা দিব। সামটাইমস এমনও হতে পারে পেশেন্টের ঠান্ডা বা যেগুলো মানে রিস্ক ফ্যাক্টর, ওই সময় আমি প্রোফাইল্যাকটিকভাবে অ্যাসাইক্লোভির আসলে চাইলে দিতে পারি। বা যদি আমরা দেখি যে অ্যান্টিবডি টাইটারটা বেড়ে গেছে, সেখানেও অ্যাসাইক্লোভির আমরা কনসিডার করতে পারি। ইন কেস অফ দিস পেশেন্টস হার্পিস জস্টার, যে চিকেন পক্স বা শিঙ্গলস ফর রেটও খুব হাই। সো যদি এরকম হয় যে শিঙ্গলস ডেভেলপ করছে বা চিকেন পক্স ডেভেলপ করছে, সেখানেও আমরা অ্যাসাইক্লোভির আমরা দিতে পারি। কারণ ঝামেলা হচ্ছে যে এটা ফ্যাটাল। ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টে চিকেন পক্স ক্যান বি ফ্যাটাল। সো এগুলোকে আসলে খুব দ্রুত অ্যাড্রেস করে আমাদেরকে হাই ডোজে অ্যাসাইক্লোভির অবশ্যই দিতে হবে।
এখন আইসোলেশন ফ্যাসিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, কেমোথেরাপির ওই সময় যেহেতু তাদের ইমিউনিটি দুর্বল থাকে, ডাব্লিউবিসি এমনিতে ফাংশনাল ডাব্লিউবিসি কম, বোন ম্যারো ফেইলার হয়, সো আইসোলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে আইসোলেশন রুমটা থাকবে, ওই রুমের বৈশিষ্ট্য কী? সো সেখানে ল্যামিনার ফ্লো রুম থাকবে, হ্যাঁ, পেশেন্টের এইখানে আমাদের স্টাফ অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, পেশেন্টের ব্যারিয়ার নার্সিং প্র্যাকটিস এগুলোকে করতে হবে। এখন একটা পেশেন্টকে আইসোলেশনে রাখার সমস্যা হচ্ছে এটা সাইকোলজিক্যালি খুব স্ট্রেসফুল। একটা পার্সন একটা আইসোলেটেড রুমে দিনের পর দিন আছে, এটা তার জন্য খুবই সাইকোলজিক্যালি খুব স্ট্রেসফুল। সো ওইগুলোর জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং অনেক সময় লাগতে পারে। আচ্ছা, তাহলে ইনফেকশনের কথা শেষে এবার আসি মেটাবলিক প্রবলেম। আমাদের আসলে লিউকেমিয়া পেশেন্টের মেটাবলিক যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। সহজ কথা, যখন আমি আসলে ইন্ডাকশন কেমোথেরাপি দিচ্ছি তখন আসলে খুব র্যাপিডলি হিউজ অ্যামাউন্টে টিউমার সেলগুলো ভেঙে যায়। এখন এই যে এতগুলো টিউমার সেল ব্রেকডাউন হয়ে গেল, এই সেলের মধ্যে যা কিছু সেলুলার কন্টেন্ট ছিল সব প্লাজমাতে লিক করে। সেলের মধ্যে পটাশিয়াম অনেক ছিল, ফসফেট অনেক বেশি ছিল, এরা সবাই ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট সব যখন এক্সট্রা সেলুলারভাবে চলে আসে তখন কি হয়? হাইপার ক্যালেমিয়া, হাইপার ইউরেসেমিয়া, হাইপার ফসফেটেমিয়া ডেভেলপ করে। আরেকটা জিনিসও পাবো, হাইপোক্যালসেমিয়া। তাহলে যখন আমি ইন্টেন্সিভ কেমোথেরাপি দিচ্ছি শুরুতেই ইন্ডাকশনের জন্য, তখন এই ম্যালিগনেন্ট সেলগুলো যখন ব্রেকডাউন হয়, সেলুলার কন্টেন্ট সব প্লাজমাতে চলে আসে, তখন পটাশিয়াম বেশি, ইউরিক অ্যাসিড বেশি, হাইপার ফসফেটেমিয়া ডেভেলপ করতেছে, আর এইদিকে হাইপোক্যালসিমিয়া হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের টিউমার লাইসিস সিনড্রোম। যখন টিউমার লাইসিস সিনড্রোম হয়, তাহলে এখানে যে হাইপার ক্যালেমিয়া থেকে একটা পেশেন্টের কার্ডিয়াক একটা অ্যারিথমিয়া হইতে পারে, হাইপার ইউরেসিমিয়া ডেভেলপ করে, সেখান থেকে পেশেন্টের গাউট প্রেসিপিটেট করতে পারে, হাইপার ফসফেটেমিয়া হইতে পারে, আর এদিকে হাইপোক্যালসিমিয়া। তাহলে প্রত্যেকটা কন্ডিশনে খুবই সিরিয়াস কন্ডিশন। তাহলে এই যে টিউমার লাইসিস সিনড্রোম, তাহলে এইটাকে আমরা আসলে প্রিভেন্ট করতে চাই। কীভাবে প্রিভেন্ট করব? টিউমার লাইসিস সিনড্রোম যদি হয়, ইট মে লিড টু রেনাল ফেইলার অ্যাজ ওয়েল। তাহলে এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। সো এটাকে প্রিভেন্ট করার উপায় হচ্ছে আমরা প্রোফাইল্যাকটিকভাবে আমরা পেশেন্টকে অ্যালোপুরিনল এবং প্রচুর হাইড্রেশন প্রোভাইড করতে হবে। তাহলে ইন্ট্রাভেনাস হাইড্রেশন অ্যান্ড অ্যালোপুরিনল শুড বি গিভেন। যে সকল পেশেন্টের হাই রিস্কি গ্রুপ, তাদের ক্ষেত্রে আমরা প্রোফাইল্যাকটিকভাবে রাসবুরিক অ্যাসিড আসলে ইউজ করি। এটা একটা রিকম্বিনেন্ট ইউরেট অক্সিডেজ এনজাইম। এখন কাদের ক্ষেত্রে রাসবুরিক অ্যাসিডটা ইউজ করি, কারা হাই রিস্ক গ্রুপ? উত্তর হচ্ছে যে সকল পেশেন্টের ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট 1 লাখের বেশি। তাহলে যাদের ক্ষেত্রে 1 লাখের বেশি, হ্যাঁ, পার কিউবিক মিলিমিটার, সেইখানে ব্যাপারটা আরও সিভিয়ার হয়। সো সেখানে রাসবুরিক অ্যাসিড আমাদেরকে দিতে হয়। তাহলে নর্মালি আমি এখানে কি করতেছি, অ্যালোপুরিনল আর ইন্ট্রাভেনাস হাইড্রেশন, বাট হাই রিস্ক কেসে রাসবুরিক অ্যাসিড আমরা ইউজ করি, এবং এখান থেকে এমআরসিপি, এফসিপিএস দুটো জায়গায় ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। তাহলে এখানে রেনাল ফেলার এইভাবে হইতে পারে, টিউমার লাইসিস সিনড্রোম হইতে পারে। এর বাইরে আমরা ফ্রিকুয়েন্টলি দেখি আমাদের ফ্লুইড ব্যালেন্স ইম্পেয়ারমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, হিমোস্ট্যাটিক ফাংশন, এগুলো সব কিছুই আমাদের এখানে অল্টার্ড হইতে পারে, এবং এই জন্য রেগুলার মনিটরিং আমাদের দরকার। এখন যাদের লিউকেমিয়া আছে, অলরেডি পেশেন্ট অ্যানোরেক্সিয়া, এবং তাদের ওইদিকে ডায়রিয়া হয় ডিউ টু মিউকোসাইটিস বা সাইড ইফেক্ট অফ দ্য থেরাপি। সো সেইখান থেকে তো খুব কমনলি তাদের আসলে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করে। সো ওইখান থেকে দেখা যাচ্ছে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সেখান থেকে রেনাল ফেলার ডেভেলপ করতে পারে। আবার দেখা যাচ্ছে পেশেন্টকে আমি ইনফেকশনের জন্য অ্যামিনোগ্লাইকোসাইড দিলাম, তাই না? আমি একটু আগে দেখাইছি যে হাই রিস্ক ইনফেকশন হলে অ্যামিনোগ্লাইকোসাইড আমরা চুজ করি। সো এই যে অ্যামিনোগ্লাইকোসাইড, সেটার তো একটা রেনাল টক্সিসিটি আছে। আবার এই যে অ্যামফোটেরিসিন বি, আমরা তো লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বি দিতে চাই কারণ ওটাতে টক্সিসিটি একটু কম, বাট এই যে এইগুলার এজেন্টের জন্যও তো আসলে রেনাল ইম্পেয়ারমেন্ট হইতে পারে। সো এই মেটাবলিক প্রবলেমগুলোকে আমাদেরকে মনিটরিং করতে হয়। বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোমকে নিয়ে। আর এর পাশাপাশি সাইকোলজিক্যাল প্রবলেম অনেকভাবে, একটা তো আইসোলেশনের জন্য হয়, সেখানে কথা একটা পেশেন্টের লিউকেমিয়া হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে সে এমনিতেই তার খুব মন খারাপ থাকে। সো এখানে আমাদের সাইকিয়াট্রিক ইনভলভমেন্ট আমাদের লাগে, হ্যাঁ, সাইকোলজিস্ট আমাদেরকে এখানে ইউজ করতে হয়, স্পেশালিস্ট নার্স আমাদেরকে এখানে লাগে। আচ্ছা, এবার আসি হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। সো হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টের ব্যাপারটা হচ্ছে, যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্ট করি। এখন তাদের 5 ইয়ার সার্ভাইভাল রেট 20 থেকে 50%-এর আশেপাশে। এদের ক্ষেত্রে কিন্তু আসলে কেমোথেরাপি ম্যাক্সিমাম টাইম ফেল করে। তাদের ক্ষেত্রে আমরা আসলে স্টেম সেল ট্রান্সপ্লান্টের কথা আসলে চিন্তা করি। এখন দেখা যাচ্ছে যাদের বয়স 65-র আগ পর্যন্ত, তাদের ক্ষেত্রে তাও একটু ভালো হয়, বাট এরপরে আসলে আমরা খুব বেশি পাই না। এখন ফর এক্সাম্পল কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে আমাদের রেসপন্স বেটার আসে, যেমন যাদের NPM1 জিন মিউটেশন আছে,
হ্যাঁ, বা কিছু পার্টিকুলার নর্মাল ক্যারিওটাইপ, হ্যাঁ নর্মাল ক্যারিওটাইপ, কোনো ওই যে ট্রান্সলোকেশন বা জিন ডিলেশন এগুলো কিছু হয় না, জাস্ট নর্মাল ক্যারিওটাইপ, ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটিস নাই, এই ধরনের জায়গাতে গুড রিস্ক, এই সব জায়গাতে গুড মানে ইয়ে থাকে, এবং ফার্স্ট রিমিশনেই আমরা সেখানে রুটিনলি ট্রান্সপ্লান্ট করি না। কিন্তু আদারওয়াইজ যে পেশেন্টের ক্যারিওটাইপের প্রবলেম আছে বা অন্যান্য জিনে মিউটেশন অথবা দেখা যাচ্ছে এফএলটি আইটিডি মিউটেশন এগুলো আছে, পোর রিস্ক, সেখানে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট আসলে কনসিডার করি। তাহলে এখন প্রগনোসিসের ব্যাপারটা কি? প্রগনোসিসে যদি পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয়, কোনো ট্রিটমেন্টই দিই নাই, তাহলে 5 সপ্তাহে পেশেন্ট মারা যাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে হাই। আর যদি পেশেন্ট জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট থাকে তাহলে এটা কয়েক মাস এক্সটেন্ড হইতে পারে। এখন যারা কেমোথেরাপি পাচ্ছে তাদের ক্ষেত্রে রেমিশনটা একটু ভালো, যেমন 60 বছরের নিচে অ্যাকিউট লিউকেমিয়াতে 80% পেশেন্ট রেমিশন অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, এখন রেমিশনটা বয়স যত বাড়বে তত রেমিশন হওয়ার রেট কম, কিন্তু রিল্যাপস তো হয়। এখন রিল্যাপস রেট হাই, মানে যতই রেমিশন হোক মেজরিটি পেশেন্ট আনলিমিটেড রিল্যাপস করবে। এখন প্রশ্ন হচ্ছে রিল্যাপসটা কত দিনে হচ্ছে, দেরিতে রিল্যাপস হইলে ভালো, আগে রিল্যাপস হইলে ব্যাপারটা খারাপ। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস একটু চেক করি, সেটা হচ্ছে এমআরডি। একটু আগে এমআরডির কথা অনেকবার বলা হয়েছে। সো এটা আসলে কতটুকু ডিটেক্টেবল লিউকেমিয়া সেল আফটার ইন্ডাকশন অফ থেরাপি, মানে আমি ইন্ডাকশন থেরাপি দিছি, এরপরে আমি লিউকেমিয়া সেল কয়টা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের মেজারেবল রেসিডুয়াল ডিজিজ। সো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রগনোস্টিক টুল। এর বাইরে আমরা আসলে দেখি যে আদার পেশেন্টের কোনো মিউটেশন আছে কিনা, সেইগুলোকে আমরা চেক করি। এখন আলটিমেটলি আমাদের ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সমেন্ট চলে আসছে, আগের থেকে অনেক ভালো প্রগনোসিস আমরা পাই। সার্ভাইভাল রেট যেমন ALL এর প্রায় 90% টাইমস আমরা আসলে সার্ভাইভাল রেট ভালো পাচ্ছি। AML এর ক্ষেত্রে 50% অ্যাডাল্ট যাদের বয়স 60 বছরের কম তাদের সার্ভাইভাল প্রগনোসিস খুবই ভালো। তাহলে এইগুলো আমরা পাচ্ছি। কিছু পার্টিকুলার জায়গায় প্রগনোসিস খারাপ হচ্ছে, যেমন ওল্ড এজ, হ্যাঁ তাদের ক্ষেত্রে আর সার্ভাইভালটা আমরা আসলে খারাপ পাচ্ছি। এখন সার্ভাইভাল কাদের বেশি, কাদের আউটকাম খারাপ, এইটার একটা অ্যাসেসমেন্ট আছে। তাহলে আউটকাম, এই আউটকাম থেকে MRCP-তে আমি যখন পরীক্ষা দিছি আমার বেলায় কোশ্চেন আসে, এবং এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, তাহলে কোথায় রিস্ক ভালো, কোথায় রিস্ক খারাপ। তাহলে AML এর কোথায় রিস্ক ভালো, ALL এর কোথায় রিস্ক ভালো। প্রথমে AML এ আসি। গুড রিস্ক অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, যেটা একটু আগে কয়েকবার বলে ফেলছি। তারপরে ট্রান্সলোকেশন 821 বা ক্রোমোজোমাল ইনভার্সন বা ট্রান্সলোকেশন, এইগুলো যদি ক্রোমোজোম 16 ইনভলভমেন্ট, সহজ কথা, এখানে রিস্ক ভালো, গুড রিস্ক। এটা হচ্ছে পোর রিস্ক, যেটা খারাপ, যেখানে সাইটোজেনেটিক অ্যাবনর্মালিটিস আছে, যেমন মোনোজোম 5, মোনোজোম 7 বা ক্রোমোজোম 5q ডিলেটেড, অ্যাবনর্মাল 3q, বা যদি আমি এখানে কমপ্লেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস যদি থাকে, 5টার বেশি অ্যাবনর্মালিটিস আছে, তাহলে এইগুলা পোর রিস্ক। ইন্টারমিডিয়েট রিস্ক হচ্ছে এর বাইরে যা, হ্যাঁ এর মধ্যে না, এর বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক। আমাদের আসলে গুড রিস্ক পোর রিস্ক এটা জানতে হবে। ফর MRCP দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। ALL এর ক্ষেত্রে পোর রিস্ক কোনটা? ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা ক্রনিক লিউকেমিয়াতে পাইলে খুশি হই, আর অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা কষ্ট পাই। তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বা যদি WBC কাউন্ট 1 লাখের উপরে থাকে, আর যদি ক্রোমোজোম 11-এ যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, আর এর বাইরেগুলো স্ট্যান্ডার্ড বলা হয়, তাহলে আমাদের গুড রিস্ক যেটা অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এখানে 5 ইয়ার সার্ভাইভাল রেট 90%। সো এটাই বলতেছিলাম যে ব্লিডিং যদি সে সার্ভাইভ করতে পারে, এই পেশেন্টের সার্ভাইভাল রেট আসলে খুবই ভালো। সো আমরা অ্যাকিউট লিউকেমিয়া আলোচনা করে ফেলছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্রনিক লিউকেমিয়া কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।